সবাইকে সাদর সম্ভাষণ আজকের অনুষ্ঠানে। বুকের পাঁজরে কবিতা সবসময় চেষ্টা করে ভিন্ন কিছু করতে, চেষ্টা করে শিল্প সাহিত্য নিয়ে মানসম্মত একটা অনুষ্ঠান করতে। আমাদের সেই ধারাবাহিকতায় আজকের অতিথি ২১ পদকপ্রাপ্ত, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে সাদর সম্ভাষণ। অনেক ধন্যবাদ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, প্রথমেই কথা বলি আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে। সেটি হচ্ছে এই মহামারী। এই মহামারীতে আপনি আমাদের টরন্টোতে বর্তমান অবস্থান করছেন এবং তার সাথে সাথেই দেশের খবরও রাখছেন। কেমন দেখছেন কাকে এই মহামারীকে এবং আপনার উপলব্ধি কি? মহামারীটা সম্পর্কে কালকেই একটা জার্মান একটা অনুষ্ঠান দেখছিলাম এবং সেখানে সংশয় প্রকাশ করেছে তারা যে সেঞ্চুরির 4টি ক্রিমিনাল অফেন্স আছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যানথ্রাক্স, আরটা হচ্ছে কি বার্ড ফ্লু, না আরটা কি যেন একটা ফ্লু, আর একটা হচ্ছে এই কোভিড-19। হ্যাঁ, এবং এরা তাকে যেটা বলতে চাচ্ছে যে ইশারাটা, যেটা পরিষ্কার ইশারাটা, যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার না, এটা মানব সৃষ্ট এরকম একটা ব্যাপার। তাই যদি হয়ে থাকে যে গোটা পৃথিবীতে এরকম আলোড়ন আর আগে কখনো ঘটেনি, এবং গোটা ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, এতদিনের যে বিশ্ব ব্যবস্থা, সে সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাই হোক অথবা ধনবাদী বিশ্ব ব্যবস্থাই হোক, যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছিল, সেগুলো একটা বড় রকমের ধাক্কা খেল এবং ধাক্কা খাচ্ছে। এবং এটি যে কখন শেষ হবে এবং এটা টিকা দিলেই বা ভ্যাকসিন বেরোলেই যে ভালো হয়ে যাবে, এ সম্পর্কেও পণ্ডিত জনেরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছেন না। কিন্তু একটা জিনিস খুব সত্য, যে মানুষ খুব সচেতন হয়েছে, মানুষ নিজের মধ্যে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বাসায় বসে হচ্ছে। বড় বড় প্রতিষ্ঠানগুলো, বড় বড় কর্মকর্তারা অফিসে না গিয়েও অনলাইনে কাজ করে যাচ্ছেন। এবং সাধারণত যা হয়, প্রোডাকশন নানাভাবে কমে গেছে। এবং আমি জার্মানিতে, কানাডাতে লক্ষ্য করছি যে কানাডায় সরকার অনেক বেশি অ্যালার্টের ব্যাপারে অনেক বেশি সচেতন অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয়েছে, এবং যে কারণে এখানে ডিজাস্টারটা তুলনামূলকভাবে কম হয়েছে। মানুষের প্রতি একই সঙ্গে মানুষ যেমন একাকিত্বে চলে গেছে, এবং আমি আর একটা পরশুদিনই বোধহয় নিউজে দেখলাম একটা জায়গায় যে মানুষ কোভিডে যতটা না আক্রান্ত হচ্ছে, মানুষ লোনলিনেস, এই নিঃসঙ্গতা, একাকিত্বের দ্বারা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে, এবং মানুষের মনস্তাত্ত্বিক সমস্যাগুলো আরো বাড়ছে, মানসিক অবস্থা, অস্বস্তি বাড়ছে, রোগ বাড়ছে, মানসিক রোগ বাড়ছে, এগুলো আলামতগুলো দেখা যাচ্ছে। তো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, বলেই ফেলি, সেটা হচ্ছে আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ছেন, আমি তো বাদ দিতে দেখিনি কয়েক মাসের মধ্যে, এবং ফ্রান্সের জন্যে, আমেরিকার জন্যে, ব্রাজিলের জন্যে, ভারতের জন্যে, বাংলাদেশের তো বটেই, যাতে মানুষ আর না মরে আল্লাহর কাছে কাকুতি করছে। এটি আমার কাছে মনে হয়েছে যে এরকম মুখোমুখি দুঃস্বপ্নের মুখোমুখি মানুষের দাঁড়ালেই মানুষের আত্মোপলব্ধিটা বাড়ে, এবং এটি হয়। বাংলাদেশে আবার উল্টোটা হয়েছে, বাংলাদেশের ক্রিমিনাল অফেন্স গুলো অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, ভাবা যায় না এগুলো। এবং এই করোনা নিয়েই আয় রোজগারের পরিমাণ, স্বাস্থ্য দপ্তর তো এখন দুদকের একেবারে 1 নম্বরের টার্গেট হয়ে আছে, দুর্নীতি দমন কমিশনের টার্গেট হয়ে আছে। এবং আমরা দেখেছি যে এই দুর্যোগের সময়ও
মানুষ কিরকম মানুষকে খুনাখুনি করছে, এবং নারীর প্রতি অমর্যাদা বিস্ময়কর শুধু না, এটা মানে ঘৃণা জানানোরও যোগ্য ভাষা নেই। এবং শেষ পর্যন্ত কতটা অসহায় পরিস্থিতিতে পড়লে এর জন্য ধর্ষককে ফাঁসির আহ, মানে বিচারে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে, এবং এর মধ্যে ময়মনসিংহের একটি ঘটনায় 5 জনের ফাঁসির হুকুম হয়েছে। আইন তো অনেক দিন ধরেই আছে, আইন আছেই, আইনের প্রয়োগটা মানুষ দেখতে চায়। বাংলাদেশ সম্পর্কে আপাতত আমার এটুকু ধারণা যে মানুষ অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবেলা করছে, দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করছে, হাত ভেঙে পড়েনি, বরং এবং এই দেশে আমার কি যে ভালো লাগলো যে বাঙালি এখানে আছেই বা কজন, তার মধ্যে তরুণরা যেভাবে সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে গেছেন তুলনা হয় না। বাজার করে দেওয়া, বৃদ্ধদের বাসায় বাজার করে দেওয়া, অসুস্থ রোগীদেরকে ডাক্তার চিকিৎসা দিয়ে ডাক্তার কাছে নিয়ে যাওয়া, নানা রকমের ক্ষেত্রে সহযোগিতা, ওষুধ এনে দেওয়া, এই যে সহযোগিতাগুলো করে যাচ্ছে এর তুলনাহীন। আমি কি যে খুশি হয়েছি। একে তো বিদেশে আছি, প্রত্যেকেই নিজেদের জন্য চিন্তা করতে বাধ্য হচ্ছে, সেখানে অন্যের জন্য জীবনের ঝুঁকি নিয়ে, আমি শব্দটা খুব সচেতন ভাবে ব্যবহার করছি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা এই মানব সেবায় এগিয়েছেন তাদেরকে সালাম জানাতেই হয়। এটা বিশাল কাজ, বিশাল কাজ। খুব খুশি হয়েছি আমি এতে। আমার তো মনে হয় যে বরং বিপদ থাকা ভালো, বিপদে থাকলে মানুষ নিজের মুখোমুখি হয়, নিজের বন্ধুদেরকে চিনতে পারে, নিজের স্বজনদেরকে আবিষ্কার করতে পারে, এবং আমার কেন জানি মনে হয় যে মানুষে ভুল বোঝাবুঝিরও কিছুটা বোধ হয় অবসান হয়। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস যে মানুষ সব বিপদ অতিক্রম করার ক্ষমতা রাখে, মানুষ স্বপ্ন দেখতে পারে। এই যে মানুষ স্বপ্ন দেখে এবং তার স্বপ্ন দেখেছে মানুষ তাই করেছে, পাখির মতো আকাশে ওড়ার ইচ্ছা ছিল, উড়েছে, যেখানে খুশি যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারে মানুষ। এমন আমার কাছে অবাক লাগে যে আজকে আমরা এক একজন এক এক জায়গায় 2 মিটার দূরত্বে থাকতে অভ্যস্ত, মুখে একটা দিয়ে নিয়ে মুখোশের মতো নিয়ে আমরা থাকতে অভ্যস্ত, সেখানে আমরা কত কাছে এসেছি। কিছুক্ষণ আগে আমরা ঢাকার একটা অনুষ্ঠান করলাম, বিখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ মারা গেছে, সেখানে কলকাতা থেকে জগন্নাথ বসু, বিমালা বসু এসেছেন, সেখানে মিস্টার যে প্রদীপ ঘোষের যিনি প্রকাশক, মূলত সিডি যারা বার করতেন, সেই ভদ্রলোক এসেছেন, আলোরু বাবু এসেছেন, জয়ন্ত ভাস্য বন্দ্যোপাধ্যায় এসেছেন, লাকি লিয়াকাতারি লাকি আলোচনা করলেন। কালকে এখানে আমরা কথা বললাম রশিদ হায়দারকে নিয়ে, আমি, ইকবাল হাসান এবং বাংলাদেশ থেকে সেলিনা হোসেন। মানে এই যে দূরত্বকে প্রযুক্তির কল্যাণে আমরা এত কাছাকাছি পেয়ে গেছি যে কোনোটাই আমাদের কাছে আর দূরত্ব বলে মনে হয় না। কিন্তু ভেতরের দেয়ালটা কবে ভাঙবে, এটি আমার একটা বড় প্রশ্ন। দেওয়ালটা কবে ভাঙবে? মানুষের যে দেওয়াল, এই দেওয়ালটা ভাঙতে হবে। সেই সেই আশাবাদ আমরা ব্যক্ত করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে এই এই পরিস্থিতি নিয়ে কিছু কি লেখার চেষ্টা করছেন কিনা, কারণ আমরা দেখেছি যখন আমাদের পৃথিবীতে প্লেগ এসেছিল সেই সময় কামু লিখেছিলেন প্লেগ নিয়ে, তারপর মার্কেস লিখেছিলেন লাভ ইন দ্য টাইম অফ কলেরা, আমাদের বাংলা ভাষাও আমরা দেখেছি। তো এই এই পরিস্থিতি আমরা আমরা বুঝছি যে বুঝতে পারছি যে আপনার ভেতরে একটা আলোড়ন তৈরি করছে, এবং যারা লেখালেখির সাথে জড়িত তাদের ভেতরে একটা আলোড়ন তৈরি করছে। আপনি কি কোনো কিছু লেখার তাড়না বোধ করছেন বা লিখছেন কিনা? আমার কাছে খুব দুঃখ লাগে যে আমি গত বছর জুন মাসে এসেছিলাম, আমি একটি কবিতাও লিখতে পারিনি এতদিনে। আমি জার্মানিতে থাকা 3 বছর ছিলাম, সেখানে আমি বেশ কিছু লেখার চেষ্টা করে লিখেছিলাম। কবিতা হয়েছে কি হয়নি সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু লিখেছিলাম। এখানে আমি পূর্বী বসুর প্রায় হুকুমই বলা যেতে পারে, প্রায় ছড়ার মতো
একটা কিছু লিখেছিলাম, ওটাকে পদ্য বলা যেতে পারে, ছড়া বলা যেতে পারে, যা খুশি। ওই একটাই লিখেছি, সেটা সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। না, আমি এ নিয়ে কিচ্ছু লিখিনি, কিন্তু আমি অনেক লেখা পড়ছি, ভালো লাগছে। অনেকেই লিখছেন, আমার কাছে খুব ভালো লাগছে, অনেকেই লিখেছেন। এবং আমি একমত, মুস্তফা, একমত, সহমত পোষণ করি যে মানুষের বিপর্যয়ের সময় মানুষই নতুন পথ বের করতে পারে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যখন চলচ্চিত্রে সুপারস্টারদের বিরাট বিষয় চলছে, তখন ওয়াল্ট ডিজনি এই মিকি মাউস গুলো নিয়ে হাজির হয়ে গেলেন ভিন্ন একটা চ্যানেল মাধ্যমে। যখন বোমাবাজি হচ্ছে, পৃথিবী কাঁপছে, পিকাসো তখন গোয়ার্নিকা লিখে ফেললেন, ছবি এঁকে ফেললেন। যখন মানুষ সিরিয়াসলি সাহিত্য চর্চা করছে, শিল্পের বিভিন্ন দিকটা অত্যন্ত সিরিয়াস, পৃথিবীর সমস্ত ভার দায়িত্ব যেন তার মাথার উপরে, সেইখানে চার্লি চ্যাপলিন হাসতে হাসতে জীবনের মহত্তম গভীরতম সত্য কথাটি বলে ফেললেন। এবং আমার ধারণা যে ফিলসফিতে হোক, দর্শনে হোক, অথবা রাজনৈতিক দর্শনে হোক, বা সামাজিক অর্থনীতিতে হোক, অথবা শিল্প সাহিত্যের এস্থেটিক্স নিয়ে হোক না কেন, আমার কেন জানি মনে হয় যে এই বিপর্যয়টা মানুষকে নতুন একটা পথ দেখাতে পারে, নতুন একটা পথ দেখাতে পারে। আমি জানি না এটি দক্ষিণ আমেরিকা থেকে হবে, না উত্তর আমেরিকা থেকে হবে, না আফ্রিকা থেকে হবে, না বাংলাদেশের চাকমা, আমার বন্ধু মৃত্তিকা চাকমা লিখবে, না সুভাষিস সিনহা, না একে সেরাম মণিপুরি ভাষায় লিখবে, না মতেন্দ্র মানকিন গারো ভাষায় লিখবেন। আমি জানি না, আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে নতুন কিছু একটা হতে পারে। তখন এই ব্যবস্থাটা, তো এই অবস্থাটা মানুষকে নিজের মুখোমুখি করে দিয়েছে একেবারে। এবং সবচেয়ে বড় কথা, যে পৃথিবীর যে গতিতে চলেছিল, হঠাৎ ব্রেক দিতে হয়েছে, হঠাৎ ব্রেক দিতে হয়েছে। এবং এইটি আমার মনে হয় সমাজের জন্য প্রয়োজন ছিল, মানব সমাজের জন্য একটা ধাক্কা প্রয়োজন ছিল। আবারও আবারও সেই আশাবাদ ব্যক্ত করে আমি পরবর্তী চলে যাচ্ছি। আমাদের একজন আবৃত্তিকার, সে আমাদের সাথে যুক্ত হয়েছে ভারত থেকে, দেবলীনা দেবলীনা দাশগুপ্ত। সে এখন আমাদের মাঝে বলার জন্য বলা কবিতাটি আবৃত্তি করে শোনাবেন, এবং আশা করি স্যার আপনার ভালো লাগবে, কারণ এটা আপনার জন্যই করা, আপনাকে খুশি করার জন্যই করা। অনেক ধন্যবাদ। দেবলিনা কি কলকাতায় থাকেন? হ্যাঁ, হ্যাঁ, আমি হুগলিতে থাকি। হুগলিতে না? হ্যাঁ হ্যাঁ, হুগলিতে থাকি। ভীষণ ভালো লাগছে এরকম একটা মনোগ্রাহী, এত সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি যে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। এবং কবিকে জানাই আমার প্রণাম এবং আমার আন্তরিক শ্রদ্ধা। আহ আমি চেষ্টা করছি আপনার একটি কবিতা পাঠ করার, ভুল ত্রুটি যা কিছু আপনি নিজ গুণে মার্জনা করবেন। আমার আজকের নিবেদন বলার জন্য বলা, কবি আসাদ চৌধুরী। বলার জন্যই বলা মানুষ, আমি কোনো দিন তোমাদের কাছে মেঘের হিসেব চাইনি। আমিও তো বলতে পারতাম তোমাদের অজ্ঞাতে এবং দারুণ অবহেলায় এই যে জ্যোৎস্না অকারণে চুপ করে ঝরে গেল। তোমাদের দৃষ্টির এই উদাসীনতা কেন ভুলিনি, কেননা তোমরা তখন ধান্দায় মেতে আছো, সুবিধে খুঁজছ, নিয়ম এবং বিপুল মানুষের অসতর্ক মুহূর্তগুলোর। মানুষের এবং পাতার আন্দোলন আমি তো মেনেই নিয়েছি। মন খারাপ হলে আমিও রাস্তায় বেরিয়ে পড়ি, খটাস খটাস হাঁটি। মানুষের শরীরের মুখের বিচিত্র কারুকাজ দেখি। চৈত্রের বুড়িগঙ্গার চিমসে বুকেও
আমার লোভী আঙুল হাত বিছায়। 10.5 দিনের কক্সবাজারের সমুদ্রে স্মৃতি বলকায়। মেঘ ও আকাশ নিত্য নতুন পোশাক পরে, আমার দিকে ঝুঁকে থাকার পক্ষপাতী। আমিও তো আমার দুর্বল এবং প্রায় ব্যক্তিগত লেখাগুলো একসময় উদ্ধত শোষকের দিকে সজোরে ছুঁড়ে দিয়েছিলাম, যতটুকু সাধ্য ছিল। দিইনি। আমিও খরাই খাঁখা মাঠ এবং বন্যার আঁকাবাঁকা অগ্নিজল নিয়ে আমার বিরক্তি ও আশঙ্কা প্রকাশ করেছি। করিনি? পদ্মার সব শুষ্ক বালি কণ্ঠে নিয়েও তোমার প্রিয় পংক্তিগুলো আবেগ নিয়ে উচ্চারণ করেছি। করিনি? তবুও তোমাদের লোভ, বিবেচনা ও বিবেক অতিক্রম করলো তোমাদের সঙ্গবদ্ধ শয়তানি। তোমাদের ভীরুতা ও আপোষকামিতার কাছে পরাজিত হলো শুভ বুদ্ধি। দিনের বেলা তোমরা অন্ধ ভিক্ষুকের থালা থেকে তুলে নিলে সিকি, আধুলি। যৌতুকের জন্য আমাদের শান্ত মেয়েদেরকে মেরে ফেললে। অ্যাসিড আর খুর, লোভ আর ভীতি তোমাদের মগজে বাসা বেঁধেছে। তোমাদের ঘাড়ের শিকলে হাত দিয়ে কতবার বলেছি, এ হলো কেশর, সিংহের কেশর। এ ঘাড়ে কি শেকল মানায়? ধন্যবাদ। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব সুন্দর করেছো দেবলীনা, খুব ভালো লাগলো। বিশেষ করে কতগুলো জায়গায় আমি সাধারণত একেবারে পূর্ববঙ্গীয় শব্দ ব্যবহার করি। যেমন হিসাব, আমি হিসেব বলি না, আমি হিসাব বলি, লেখার সময় তাই লিখি। আসলে এখানে লিখতে গিয়ে যেমন দেইনি, আমি সাধারণত দেইনি বলি আমরা বাংলাদেশে। আমি কেন যেন এটা লেখার সময় দিইনি লিখেছিলাম। তো এটা হতে পারে। এবং আমার কাছে খুব ভালো লাগলো টোনাল বার্কটা, খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। প্রথম দিকে তো চমৎকার লাগছিল, শেষের দিকে বোধহয় একটু জলটা খেলে ভালো করতে হতো দেবলীনা, আরো ভালো হতো। আমার নিজের কাছে খুব ভালো লাগছে, আমি জানি না অন্যদের কাছে কেমন লাগলো। আমার খুব খুব ভালো লাগলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দেবলীনা আপনাকে। আমরা আবার আপনার কবিতা শুনবো। এখন আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি, এবং এই অধ্যায়ে আমরা স্যার আপনার জীবনের গল্প শুনবো। আপনার কবিতা আমরা অনেক পড়েছি, অনেক আবৃত্তি করেছি। এই পর্যায়ে এসে আমরা আপনার জীবনের গল্প শুনবো, কারণ আমরা অনেক অনেক কমেন্টস পাচ্ছি, এবং সবাই আপনার কথার ভক্ত। আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনার কথাই যেন আমাদের কাছে কবিতার মতো মনে হয়। তো সবাই আপনার কথা শুনতে চাই, অনেক কমেন্টস পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আহ শাম্ভু মৌলা লিখেছেন ভাষাতেই পরিচয়। একজন লিখেছেন কি সুন্দর কথা বলেন কবি। এরকম অনেক অনেক কমেন্টস পাচ্ছি আমরা। তো স্যার, আপনি আমাদেরকে আপনার জীবন সম্বন্ধে আমাদেরকে মানে বলবেন, সেটা হচ্ছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করলেন, কোথায় বেড়ে উঠলেন, এইগুলো যদি আমাদের দর্শকদের জন্য যদি বলতেন। এগুলি আমি বহুবার বলেছি, বহুবার লিখেছি, আমি তবুও যখন জানতে চাচ্ছে, জানার আগ্রহ হয়েছে, আমি কিছু বলার চেষ্টা করি। আমি জন্মেছি আমাদের গ্রামে, উলানিয়া, বরিশালের মেহেন্দিগঞ্জ থানার একটি গ্রাম। খুব পুরনো গ্রাম না, একসময় বাজারের নাম ছিল দিঘির হাট ছিল। তো সেই আমরা বসতি স্থাপন করি সে প্রায় 200-250 বছর আগে। তার আগে সোয়াম্পের মতো ছিল, উলুবন কেটে এই গ্রামটা করা হয়েছে, তার ফলে উলানিয়া। আব্দুল গাফার চৌধুরী যে বাড়িতে জন্ম, যে সেই জায়গাটাকে আমার কাছে খুব ভাল লাগতো বলতে, যে ওটা ছিল নলের বন, নল খাগড়া কেটে কেটে আমার খুব ভালো লাগলো যে ওটা নলের হবে।
তো সেখানে আমার জন্ম একটা মানে প্রায় অনেক পুরনো জমিদার বাড়ি, এবং আমাদের পরিবারে একটু রাজনীতি সচেতন পরিবার। রাজনীতি সচেতন পরিবার দুই অর্থেই। ব্রিটিশরা জমিদারদের উপর আস্থা রেখেছিলেন, যে কারণে আমাদের পরিবারে ঠিক সেই আস্থাটা সবসময় রাখেনি। যদিও আমাদের পরিবারে খান বাহাদুর আছেন, সমাজসেবী আছেন, এগুলি অস্বীকার করবো না, কিন্তু একই সঙ্গে কংগ্রেসের প্রেসিডেন্ট এবং খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট হাজী ওয়াহিদ রেজা চৌধুরী, তিনি আব্দুল গাফার চৌধুরীর বাবা। উনি কখনোই পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হচ্ছে না পছন্দ করেননি। এবং আমার বাবা তার যৌবনের একটা বিরাট অংশ, প্রায় 1942 পর্যন্ত বলা যেতে পারে, তার নিজেরও বয়স তখন 42 এরকম হবে, তিনি কংগ্রেস করেছেন। আমার দাদি খদ্দরের শাড়ি পরতেন এবং তিনি খুব গর্ব করে বলতেন যে তার বাড়ি হচ্ছে বিক্রমপুর চিত্তরঞ্জন দাসের বাড়ি, বিক্রমপুর জগদীশ চন্দ্র বসুর বাড়ি, শরদিন্দু নাইডুর বাড়ি। আমাদের পরিবারে এটা ছিল। আমি যখন ছোট, আমার জন্ম নিয়ে আমার নিজেরও সংশয় আছে। না, আমি জন্মেছিলাম তো বোঝাই যাচ্ছে যে আমরা তো কথা বলবো। হ্যাঁ, জন্মেছিলাম, এটা তো বেশ সন্দেহ নাই, কিন্তু জন্ম তারিখটা নিয়ে সত্যি সত্যি একটু গন্ডগোল আছে। তার কারণ আমি বড় কষ্টে জন্মের একটা তারিখ আমি খুঁজে পেয়েছি, সেটা আমার বইগুলোতে থাকে বা পাসপোর্টে যেটা থাকে, ম্যাট্রিক সার্টিফিকেট যেটা আছে সেগুলোর সঙ্গে মেলে না। আমি 5ই নভেম্বর হয়েছিলাম, এটা 13ই ফেব্রুয়ারি না। হ্যাঁ, একে আমি জানি, সনটা শিওর আমি নিশ্চিত না, সনটা সম্পর্কে আমি এখনো শিওর না। এখন আমাদের পরিবারে যদি একটু একটু গোড়া পরিবার, কিন্তু আধুনিকতা এই গলির ভেতর দিয়ে মিষ্টি আলো ফেলেছিল। আমি, আমার বাবা, আমার বোন, আমরা একসঙ্গে নাটক করেছি। আমাদের মাদ্রাসায় নাটক হতো, আবৃত্তি হতো। আমি একেবারে ছোট তখন পান্নু ভাই সিরাজদুল্লাহ চরিত্র অভিনয় করছে। আমি, আব্বা তখন ওই স্কুলের সেক্রেটারি ছিলেন, আব্বার পাশে গিয়ে বসেছি। আমার ইচ্ছা হলো পান্নু ভাই পাশে গিয়ে দাঁড়ান, আমাকে তো কিছুতেই যেতে দেবে না। শেষ পর্যন্ত জফর স্যার তিনি আমাকে মানে দিলেন যে শেষ দৃশ্যে সিরাজদুল্লাহকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। ছোট সংস্করণ এটা, শচীন সেনগুপ্তের ওই মোটা সিরাজুল্লাহ, পাতলা সিরাজ। আমি গিয়ে নিয়ে এসেছিলাম এবং আমার অভিনয়ে মুগ্ধ হয়ে আমাকে একটা কাঠ পেন্সিল বোর্ড দেওয়া হয়েছিল, আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে নুরুল হক চৌধুরী উপন্যাস লিখতেন, অসাধারণ উপন্যাস তার। একটা উপন্যাস তার জীবিত অবস্থায় কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড বের করেছিল, জীবিত অবস্থায় কোন লেখকের নজরুল লেখা ছাড়া কোন লেখকের লেখা কিন্তু বাংলা উন্নয়ন বোর্ড বের করেনি, কালা পাহাড়টা তারা বের করেছিলেন। বঙ্গের জমিদার আকর্ষণ খুবই নাম করা উপন্যাস ছিল নুরুল হক চৌধুরীর। বিখ্যাত আমাদের মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত আমিনুল হক চৌধুরীর পিতা, এবং ক্যানাডা তো টরন্টোতে অনেকেই দেখেছিলেন ফুয়াদ চৌধুরী, ফুয়াদ চৌধুরীর গ্র্যান্ডফাদার, দাদা। তো আরেকজন হচ্ছেন ফজলুর রহিম চৌধুরী, তিনি সোহরাব রুস্তুম লিখেছেন, ইসরায়েল বংশীয় নবী। উনি খুব একাডেমিক লোক ছিলেন, একেবারেই একাডেমিক লোক ছিলেন, এবং ইহুদিদের উপর, মুসলমানদের উপর তিনি প্রচুর লিখেছিলেন। তিনি ব্যাকরণ লিখেছিলেন, আরবি ব্যাকরণ লিখেছিলেন, কোরআন শরীফের অনুবাদ, কোরআনের সুবর্ণ কুঞ্জিকা, এটা খুব পপুলার বই ছিল, ভীষণ পপুলার বই ছিল। এবং তিনি খুব হ্যান্ডসাম ছিলেন, টল ছিলেন, খুব লম্বা ছিলেন, হ্যান্ডসাম ছিলেন। আমার নানির ছোট ভাই, নানি আমার ছোট ভাই। তো এর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে শেরে বাংলা তার একমাত্র মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, এবং সেই সুবাদে শেরে বাংলায় ফজলুল হক আমাদের গ্রামে বহুবার গেছেন। আমাদের গ্রামে কংগ্রেসের অনেক বিখ্যাত নেতা গেছিলেন, এবং 1946-এ, আমার ভুল হতে পারে, যারা উত্তর শাহবাজপুরে বাড়ি তারা হয়তো ঠিকঠাক করে দিতে পারেন, 1946-এ জমিয়তে উলামায়ে বাঙ্গালার, জমিয়তে উলামায়ে হিন্দের এগেইনস্টে মৌলানা আবুল কালাম আজাদের যেটা প্রেসিডেন্ট ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দ, তার ইয়েতে জমিয়তে উলামায়ে বাংলা
আব্বা বোধহয় সেক্রেটারি ছিলেন অথবা অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন। সরোয়ার্দী সাহেব প্রায় জোর করে এটা করেছিলেন। সেই কারণে আব্বার সঙ্গে আমিও গেছি বহু জায়গায়। আমি সরসিনায় গেছি নেসারউদ্দিন সাহেব। আমি ওরকম একটা বড় মাপের মানুষ আমার চোখে কোনদিন পড়েনি। বিশাল মনের মানুষ ছিলেন এবং ধার্মিক দিক থেকে কত বড় এটা আমি তার বলতে পারবো না। অনেক বড় মাপের মানুষ, মানুষ হিসেবে তুলনায় ফুরফুরার পীর সাহেবদের সঙ্গে, জৈনপুরের পীর সাহেবদের সঙ্গে এবং আমার অনেক অভিজ্ঞতা। আমি তখন ক্লাস খুবই ছোট, 5-6 মানে 5 বছর কি 6 বছর বয়স হবে আমার। এবং মানে আমি কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। ঢাকা যাওয়ার অনেক আগে আমি কলকাতায় যাই এবং কলকাতায় আমি রাতে বেরিয়ে গেছিলাম কারফিউ দেখার জন্য এবং রায়ট দেখার জন্য। আমি ভাবলাম যে আমি তখন মাদ্রাসায় একটা শিশু শ্রেণী ছিল, আমরা তো মাদ্রাসার ছাত্র, জুনিয়র মাদ্রাসায় শিশু শ্রেণী ছিল। তো দেশে গিয়ে তো বলতে হবে যে কারফিউ দেখে আসলাম, রায়ট দেখে আসলাম। আমি বেরিয়ে গেছিলাম। আব্বা যেহেতু এমএলএ ছিলেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যুক্ত বাংলার, 46 এ তিনি এমএলএ হয়েছিলেন, তখন আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় বাসায়। তো এটা আমার কাছে একটা বড় ব্যাপার ছিল কলকাতায়। এবং আমি আব্বাকে সেই সময় তো আমরা সবাই জানি যে ডাইরেক্ট অ্যাকশন ডে হলো এবং কলকাতার কি পিচ্ছি কাণ্ড, কলকাতার ইতিহাসে জঘন্যতা কখনোই হয়নি সেরকম ভাবে। এবং আব্বা কংগ্রেসের লোকের বাসায় নিয়ে গেছেন আমাকে। আমার মনে আছে এক ভদ্রলোকের বাসায় গেছিলাম, সে বিশাল প্রাসাদের মতো বাড়ি, শ্বেত পাথরের বাটিতে আমাকে ফল দিচ্ছে, তারপর সুন্দর বাটিতে মিষ্টি এগুলো দিচ্ছে। তো আর বাবাকে বকছেন, আমি বাবাকে বকছেন, আমার ফুপু ছাড়া আমি কোনোদিন আমার বাবাকে, কারো সাধ্য ছিল না বাবাকে বকাঝকা করে। ওই হ্যাঁ, বাবাকে বকছেন, ধনু তুই এটা কি করলি, বংশের একমাত্র পোলা, তারে তুই নিয়ে আসছো। আমার এখন মনে হচ্ছে যে ভদ্রলোকের বাড়ি কি বরিশাল ছিল, কলকাতায় সেটেলড, কিন্তু কংগ্রেসের বিখ্যাত নেতা। হ্যাঁ, এটা হতে পারে যে আব্বাও সরোয়ার্দী সাহেবের সঙ্গে, আবুল হাসিমের সঙ্গে, কিরণ শঙ্কর রায়, শরৎচন্দ্র বসু এদের সঙ্গে যুক্ত বঙ্গের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। হি ট্রাইড হিজ বেস্ট, এটা আমার মনে আছে। মনে আছে মানে কি, তাদের গল্প টল্প শুনে টুনে মনে হতো যে যুক্তবঙ্গ শব্দটি অপরিচিত না, কিন্তু পেয়ারা পাকিস্তান এটার জন্য যে একটা উদ্যমতা, আমার কেন জানি মনে হয় এটা একটু বলা দরকার যে গান্ধী না হলেও ভারত একদিন না একদিন স্বাধীন হতোই। মহাত্মাজি না থাকলেও, গান্ধী না থাকলেও ভারত একসময় স্বাধীন হতোই। কিন্তু মোহাম্মদ আলী জিন্না না থাকলে পাকিস্তান আর হতো না। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে, আমি যেভাবেই বলি না কেন, শেরে বাংলা একটা বিখ্যাত ব্যক্তি, মানে তুলনাহীন। বাংলার কৃষক চিরকাল তাকে মনে রাখবে ঋণ সালিসি বোর্ডের জন্য। বাঙালি মুসলমান যে একটু পড়াশোনা শিখেছিল 40s এর দিকে, 30s এর দিকে, এই প্রাইমারি স্কুলগুলো, এগুলো তো শেরে বাংলার বিশাল অবদান। এগুলো ঋণ সালিসি বোর্ড, এগুলো চিন্তা করা যায় না। এগুলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিরাট অবদান, মৌলানা ভাসানী বিশাল অবদান। মৌলানা ভাসানী আক্ষরিক অর্থে মুসলিম জননেতা এবং পৃথিবীর নিপীড়িত মানুষের জন্য তার যে আর্তনাদ, এর মধ্যে কোনো ফাঁকি ছিল না, কোনো ফাঁকি ছিল না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত স্রোতগুলোকে নিয়ে একত্র করে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদকে কেন্দ্র করে তিনি, আমরা বাংলাদেশ পেয়ে গেলাম। এবং পৃথিবীর ইতিহাস ভিত্তিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হওয়ার পর 47-48 শুরু এবং 71 স্বাধীনতা, এটা বাংলাদেশ একটা ব্যতিক্রম একটা। এবং আমার সৌভাগ্য যে আমি তখন থেকেই ঢাকায়, তার ফলে আমি মৌলানা ভাসানীর সঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বহুবার ভাত খেয়েছি একসঙ্গে। এবং তারা যখন গল্প করতেন আমাদেরকে বের করে দেওয়া হতো। কখনো কখনো আমার পড়ার টেবিলটা নিয়ে যাওয়া হচ্ছে, কি ব্যাপার যে 150 নম্বর মোগল টেবিলটা নিয়ে গেল। আমার মনে আছে তোফাজ্জল হোসেন মানিক চাচা, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, তিনি আমাদের রেমিংটন একটা টাইপরাইটার ছিল, সেটা নিয়ে গেলেন। কেন? যে ওই অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা চাইতে গেলে পর ওই টাইপ করা কাগজে দিলে পর তাড়াতাড়ি টাকাটা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আমি সবটা জানি না, টুকু ভাবে জানা। কাজে আমার ভেতরে যেটা বাস করে সেটা হচ্ছে, আমি কৃষকদেরকে আমি শৈশব থেকে চিনি। বাংলার কৃষক, আমি মৌলানা ভাসানীকে একবার জিজ্ঞেস করেছিলাম, হুজুর
আমি কেন কৃষক সমিতি করব, তখন আমি ব্রাহ্মণবাড়িয়া কলেজে, আমি কেন কৃষক সমিতি করব? উনি বললেন, 1 সেকেন্ড দেরি না করে বললেন, বাংলার কৃষক হচ্ছে এতিম, এতিমের খেদমত করা হচ্ছে আল্লাহর ইবাদত। আমার বুকে গেঁথে আছে কথাটা, আমার একেবারে গেঁথে আছে বুকের মধ্যে। আমার সৌভাগ্য হয়েছে এইসব দেশপ্রেমিক রাজনীতিবিদদের সঙ্গে, এই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সঙ্গে ভাগ্যিস আমার অতটা যোগাযোগ নাই, কিন্তু যারা দেশপ্রেম ছিল, যাদের অফুরন্ত দেশপ্রেম ছিল, দেশের মানুষের জন্য বিপুল দরদ ছিল, তাদের সান্নিধ্য, সৌভাগ যাকে বলে, আমি পেয়েছিলাম ছোটবেলা থেকে। তার ফলে আমার মধ্যে বাংলাদেশ একটা জায়গা করে নিয়েছে, এবং আমি বিশেষ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এগুলো আমার প্রিয় বিষয়, এবং এখন আমার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে এই বিশেষ মুসলমান মনে হয় এই জায়গাটাতে ধর্মকর্ম করেন না। যারা ধার্মিক তাদের পক্ষে সাম্প্রদায়িক হওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু যারা ধর্মান্ধ, নিজেরা ধর্মকর্ম মোটেও করে না। আমরা 4950s এর দিকে বলি, আমাদের ইয়ের সামনে, ঢাকার নবাবাড়ির সামনে একটা রেস্টুরেন্ট ছিল, নামটা ভুলে গেছি, খুব ভালো পরাটা বানাতো। আমরা সেই রেস্টুরেন্টে খেতে খেতে যেতাম। সেইখানে এসে ঢাকায় আমরা তো কুট্টি বলতাম, ঢাকার আদিবাসী, কুট্টি বলাটা ঠিক না, ঢাকা যারা প্রাচীন খোসপাস বলা বলতে ভালো, উর্দুতে কথা বলেন, বাংলায় কথা বলেন, হাতে লাঠি, কি ব্যাপার, যে রাস্তায় কে কে বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, তাদের করে মেরে টেরে ক্লান্ত হয়ে রেস্টুরেন্টে ঢুকে, যেহেতু রোজার দিনে তারা রাস্তায় সিগারেট খেয়েছে, এই জন্য পিটিয়েছে, রেস্টুরেন্টে ঢুকে এই পানি দে, তাড়াতাড়ি পানি দে, পানি খাচ্ছে। এরাও তো আছে। তো আজকে আমি এটা আমি বিশেষভাবে লক্ষ্য করছি, 75-এর পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান ছিল সেটা ভেঙে যে বাংলাদেশ হলো, সেই দ্বিজাতি তত্ত্বের দিকে ফিরে যাওয়ার চেষ্টাটা, এটি আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে। সেখান থেকে গণতন্ত্রের পথে পা বাড়ানো, ধীরে 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 আজকে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। শুধু মুসলিম বিশ্ব না, গোটা পৃথিবীর নেতারা ধমকাধমকি কম করেনি, কিন্তু এগুলো তো সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশে গণতন্ত্র কতটা বিপন্ন কি বিপন্ন না, এর চাইতে আমি ভাবি যে সমাজটা কিন্তু খুব নষ্ট হয়ে যাচ্ছে, মূল্যবোধ খুব বিপর্যয়ের মধ্যে আছে। আজকে বয়স্ক মানুষদেরকে সে সম্মানটা করছে না, মেয়েদেরকে সে সম্মান করে না, সে আগের মতো অবস্থাটা নাই। এগুলো ফিরত আনতে হবে। এত কলেজ হয়েছে, এত স্কুল হয়েছে, এত মানুষের টাকা পয়সা, আমরা তো ঢাকায় এসেছি, কেউ বিশ্বাস করবে আমরা ঢাকায় এসে 1 মাসের মতো নৌকার মধ্যে ছিলাম সদরঘাটে, ঢাকায় কোনো বাড়ি পাওয়া যাচ্ছিল না, ভাড়া পাওয়া যাচ্ছিল না, আমরা নৌকার মধ্যে ছিলাম। সেইখানে ঢাকা চিন্তা করা যায়। আজকে তুমি তো বাংলাদেশের মধ্যে চলে এসছে, সাভার ছুঁই ছুঁই অবস্থা, নারায়ণগঞ্জের কাছাকাছি চলে যাচ্ছে। ঢাকা কি পরিমাণ বড় হয়েছে, এই ঢাকা চোখের সামনে বড় হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা। আজকে আমরা মানুষ কি বড় হচ্ছি? আমার কেন জানি মনে হয় আমাদের বাপ চাচারা মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন, আমরা ঠিক কতটা ভালো মানুষ না হতে হয়। আমাদের একটু এই দিকে, ভ্যালুজের দিকে, মূল্যবোধের দিকে বোধহয় একটু তাকাতে হবে। আমি নিজের সম্পর্কে এর বেশি কি বলবো? স্যার, আপনার কৈশোরে বা যৌবনে কাদের কাদের লেখা পড়ে আপনি বড় হয়েছেন, বা কোন কোন লেখকের লেখা পড়ে আপনার ভেতরে আন্দোলন হয়েছে যে আপনি লিখবেন? এগুলি শুনে যারা শুনছে তারা খুব মন খারাপ। যে কি করি, ক্লাস 2-তে আমাদের নবী বলে একটা বই, খান মোহাম্মদ মঈনুদ্দিনের লেখা, ওইখানে একটিও যুক্তাক্ষর ছিল না। মক্কা লিখতে ম কয় হসন্ত কয়েকার কাজ, বইটা আমি
করে পড়ে ফেলল এবং আমার কাছে আরো ভালো লাগার অনেক ব্যাপার আছে, যেমন আমার ঠিক আছে, যেমন আমার মনে হয়েছে যে আমার খুব প্রিয় কবি ছিলেন সুনির্মল বসু, যোগীন্দ্রনাথ সরকার, যতীন্দ্রমোহন বাগচি, কালিদাস রায়, বন্দে আলী মিয়া, জসিমউদ্দিন। আমি ইয়ে অগ্নিবীণা, বিশের বাসী, এগুলো আমি ক্লাস 4-এ আমি যখন স্কলারশিপ পরীক্ষা দিলাম, হাঁপানি হয়ে গেল, তখন আমি পড়া শুরু করলাম। আমি পড়েছি, অনেক করেছি। বিশেষ করে আমার আব্বার অনেক বন্ধু ছিলেন যারা কংগ্রেস করতেন, যারা কমিউনিস্ট পার্টি করতেন, তাদের কল্যাণে বেশ কিছু বই পড়ার সুযোগ হয়েছে আমার। আমার সবচেয়ে প্রিয় ছিল মোহন সিরিজ, দস্যু মোহন, শশধর দত্তের, শিশির পাবলিকেশন থেকে বেরোতো। আমার যে কি প্রিয় ছিল চরিত্র মোহন, দস্যু মোহন, তারপরে কুয়াশার লেখা রক্তলোভী ভাইপারের মরণ ছবল, এই সমস্ত বই আমার খুব প্রিয় ছিল। নিহারঞ্জন গুপ্ত আমার অসম্ভব প্রিয় লেখক। কিরিটি আমার কি যে প্রিয় তা বলার মতো না। ডিটেকটিভ বই, অ্যাডভেঞ্চারের বই, এগুলো আমার খুব প্রিয় ছিল। অনুবাদ করেছি আমি প্রচুর। তবে ক্লাস 9-10 এর মধ্যেই মোটামুটি আমার বঙ্কিমচন্দ্র পড়া প্রায় শেষ। শরৎচন্দ্র যে কটা পেয়েছিলাম তখন তার রচনাগুলি এরকম ছিল না, বই আনতে হতো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে গিয়ে। তবে আমার মনে আছে শরৎচন্দ্র কিন্তু আমার মাথাটা গরম করে দিয়েছিল। আমি আক্ষরিক অর্থে ফ্র্যাঙ্কলি বলি যে আমার উপরে যদি প্রভাব কারো থাকে, বোধহয় শরৎচন্দ্রের বোধহয় একটু বেশি আছে। আমি একটু বেশি ভক্ত শরৎচন্দ্রের, বিশেষ করে তার নারী চরিত্র, সবকিছু মিলিয়ে শরৎচন্দ্র আমার কাছে একটু অন্য ব্যাপার। কিন্তু তার ওই মধ্যবিত্ত সুলভ মনোভাবটি, এটা অনেক পরে আমি যখন বাংলা টাংলা পড়ি তখন আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। বঙ্কিমচন্দ্রকে একটু পরে আবিষ্কার করেছি, এবং বঙ্কিমচন্দ্র কিরকম আমার প্রিয় একটু বলি আমি মাত্র। আমি নৈহাটিতে গিয়েছিলাম 2017 বিজয় সরকার একটা অনুষ্ঠানে, তেউটিয়ানা দেন তেউটি জায়গা আছে ওই ওখানে কাছে, নৈহাটির কাছে, সেখানে সমাধি তার। সেই অনুষ্ঠানে আমরা গেছিলাম, কাজল বাবু নিয়ে গেছিলেন। নৈহাটি গেছিলাম এবং আমাকে সেদিন বন্ধ ছিল, বঙ্গীয় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অনুগ্রহ করে দুয়ার খোলার ব্যবস্থা করলেন, যেখানে বসে যে টেবিলে, ছোট্ট একটা ঘরের মধ্যে তিনি বসে বসে লিখতেন, বঙ্গদর্শন সম্পাদনা করতেন। সেই টেবিলটা দেখে না, ওই চেয়ারটা দেখে আমি চেয়ারটাকে অনেকক্ষণ আদর করলাম, এবং নিজের অজান্তে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। নাই যে বঙ্কিমচন্দ্রের জামা কাপড় দেখে না, তার হাতের লেখা দেখে না, তার সার্টিফিকেট এগুলো দেখে না, তার পুরস্কার এগুলো দেখে না, কিন্তু বঙ্কিমচন্দ্রের চেয়ারটা দেখে মনে হলো যে সেই গরমের মধ্যে, যখন ইলেকট্রিসিটি নাই, এই গরমের মধ্যে হাত পাকা এরকম করছেন, আর এক হাতে দোয়াত কলম, এরকম দোয়াতের মধ্যে কালি ভিজিয়ে ভিজিয়ে লেখা, তিনি লিখে যাচ্ছেন। এটা অসাধারণ ব্যাপার বলে মনে হয়েছিল আমার কাছে। হ্যাঁ, আমি উপন্যাস পড়েছি, আমি এদের পড়ি। আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়েছিলাম, মানিক বন্দ্যোপাধ্যায় তখনও পড়িনি, বুদ্ধদেব বসু পড়েছিলাম, প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস পড়েছিলাম তখন, ছোট গল্প, এবং রবীন্দ্রনাথের কবিতা অনেক পরে। এবং আমার কাছে খুব অবাক লাগে, আমি একটু বুড়ো বয়সে ক্লাস 8-9 বোধ হয় আমি সুকুমার রায় পড়লাম। মাই গড, সুকুমার রায় আমাকে পাগল করে দিয়েছে। আমি কোনো কবির দ্বারা এত প্রভাবিত হইনি, সুকুমার রায় দ্বারা যতটা প্রভাবিত হয়েছি। জি স্যার, এটা তো আমরা আপনার কোন অলকার ফুলের বইটা তো আমরা পাই যে আপনি প্রথমেই সুকুমার রায়কে নিয়ে লিখেছেন। প্রথম প্রবন্ধ। এক্স্যাক্টলি। স্যার,
আপনার জন্ম বরিশালে, কিন্তু বরিশালের যে প্রবাদ পুরুষ, বরিশালের যে কবি জীবনানন্দ দাশ, তার তাকে আপনি কবে পেলেন, তাকে কবে পড়লেন, তাকে কবে আবিষ্কার করলেন? আবিষ্কার এখনো করছি মোস্তফা, কেউ বিশ্বাস করবে না। আমার বালিশের কাছে 3টি বই আছে। সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা সমগ্র না, গ্রন্থিত অগ্রন্থিত কবিতা সমগ্র। এটি আমি প্রায় প্রায় প্রত্যেক দিনই পড়তে হয় আমাকে। আমি জীবনানন্দ দাশ পড়ি এবং আমি জানি লোকে ভাববে হয়তো বিনয় করছি, বিশ্বাস করেন বিনয় করছি না। জীবনানন্দ দাশ এরা এখনো আমার কাছে নতুন অর্থ নিয়ে হাজির হয়। আমি আগে ভাবতাম যে এটা আমি বুঝে ফেলেছি, এখন মনে হচ্ছে যে কিচ্ছু বুঝিনি। এবং বাংলা কবিতায় রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশ কত বড় কবি, চিন্তা করা যায় না। এবং আমার কবিতা লেখার পেছনে জীবনানন্দ দাশের একটা অবদান আছে, বলি ফেলি। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, কি হ্যান্ডসাম চেহারা না, কি ভীষণ সুন্দর চেহারা। জীবনানন্দ দাশের কবিতা সমগ্রে জীবনানন্দ দাশের একটা ছোট্ট ছবি ছাপা হয়েছিল। এটা দেখে তো বুকে বল পেলাম যে এই চেহারা জীবনানন্দ দাশ যদি লিখতে পারেন, তাহলে আমি কেন পারবো না। এই সাহসটা পেয়েছিলাম। এবং শামসুর রহমান এবং আল মাহমুদকে দেখেছি আমি। শামসুর রহমান বললেন যে আমাকে যখন জিল্লুর রহমান সিদ্দিকী জীবনানন্দ দাশের কবিতার বই দিয়েছেন, ওইটা আমার বালিশের নিচে থাকে, খাবার সময় ভাতের থালার পাশে থাকে, বিকেলে বেড়াতে যাই হাতে বই থাকে, 7-8 দিন ওই বই ছাড়া চলেনি। আর আল মাহমুদ, আমি জাতীয় মানে বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের পরিচালক ছিলাম এক সময়। সেই সময় সৈয়দ আলী হাসান বলেছেন, আল মাহমুদ বলেছিলেন। আল মাহমুদ বলেন যে এখনো আমি জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত। আমি যেখানে যেখানে আমার লাগে সেখানে আমি কেটে ফেলার চেষ্টা করি, সেখানে আমি আবার নতুন করে রাখার চেষ্টা করি। জীবনানন্দ দাশ অসম্ভব ব্যাপার। আমার কাছে আল মাহমুদের কবিতা ছিল না, দিলওয়ার এলাহি আমাকে কবিতা সমগ্র, আমার প্রিয় ব্যক্তি বন্ধু আমাদের কবি দিলওয়ার এলাহি এবং কবি এবং কথা সাহিত্যিক ইকবাল হাসান 3টি আল মাহমুদের কবিতার বই দিয়ে গেছেন। এই 3টে কবিতার বই এবং কবিতা সমগ্র 4টি বই নিয়ে আমার অনেক সময় কাটছে। আমি নিজে লিখতে পারছি না, এই বেদনাটা ভুলে যাই আমি জীবনানন্দ দাশের কবিতা পড়ে, আল মাহমুদের কবিতা পড়ে। এবং আরেকটা কবিতা আমি পড়ি, সেটা হচ্ছে হাফিজের ইংরেজি ট্রান্সলেশন। হাফিজ মানে সেই ইরানের সেই বিখ্যাত কবি হাফিজ, তার কবিতা সে ভিন্ন মাত্রার কবি, অনেক বড় কবি। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার ছিল হাফিজের পাশে দাঁড়ানো গিয়ে, এবং অনেকক্ষণ দোয়া দরুদ পর্যন্ত পড়তে ভুলে গেছিলাম, হা করে তাকিয়েছিলাম। এত বড় মাপের কবি। রুমির কবর দেখার সুযোগ হয়নি, আমার জিয়ারত করার সুযোগ হয়নি, কিন্তু সিরাজি হাফিজ বা তুলনাহীন হাফিজ। এই হাফিজের কবিতা মাঝে মাঝে পড়ি, পড়তেই হয়। আমার কোনো কবিতা তো লিখতে পারছি না, কাজে এই পড়ে আর কি সময়টা কাটে আমার। স্যার, আমাদের 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 ভেতর আমরা এখন পেয়েছি সোনিয়াকে। সোনিয়া এখন সে আমাদের আপনার ফাগুন এলেই কবিতাটি আবৃত্তি করে শোনাবে। সোনিয়া, তোমাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। সোনি কি টরন্টোতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনি কি টরন্টোতে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সোনিয়া ও বাংলাদেশ থেকে, ও মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। বাহ 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 বাহ, খুব খুশি হলাম। মাগুরা যখন উচ্চারণ তো ভালো হবেই। শুনি সোনিয়া। আজকে আপনাকে আমাদের মাঝখানে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। এবং আপনার ব্যক্তিগত জীবন, আপনার বেড়ে ওঠা, কবি হয়ে ওঠা, অনেক কিছু জানতে পারছি, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আপনারই সামনে আপনার কবিতা করবো, এটা আসলে সাহস নাই, আমার জন্য দুঃসাহস হয়ে গেছে। একটু চেষ্টা করছি আর কি। সোনিয়ার পুরো নাম কি?
দিলরুবা ইয়াসমিন সোনিয়া। আচ্ছা আচ্ছা, সোনিয়া, তাহলে তুমি আবৃত্তি করো তোমার কবিতাটি। জি। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে বলো? আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখন প্রতিবাদ, ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলেই অলি এসে চোখে, কলিরা পায় লোটে, তাকে তোমরা শহীদ মিনার বলো? আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা, ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গরা। ফাগুন যেন কুকুর আরশি, দেখে নিজের মন, ফাগুন শেখায় শুধরে লও হে জীবনের ভুল চুক। ফাগুন এলেই একটি পাখি শাকে, থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে বলো? ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লোটে, বলবে তাকে শহীদ মিনার বলো? ধন্যবাদ। ধন্যবাদ। সোনিয়া, খুব ভালো লাগলো সোনিয়া, খুব সুন্দর পড়া হয়েছে, খুব ভালো লাগলো, খুব খুশি। সোনিয়া, তোমাকে অনেক ধন্যবাদ, এবং আমরা তোমাকে আবারও ডেকে নিব। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন স্যার আপনার মুখ থেকে আপনার কর্মজীবনের কিছু কথা শুনতে চাই। আপনি কোথা থেকে শুরু করলেন, কোথায় কোথায় আপনার কর্মজীবন কেটেছে, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন। আমি আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই তখন জমিদারি চলে যায়, এবং আমার দাদা পিতামহ তিনি খাস জমি পছন্দ করতেন না, জমিদারদের খাস জমি থাকবে কেন। তার ফলে আক্ষরিক অর্থে আমরা খুব বিপদে পড়ে গেলাম সে সময়। ভাগ্যিস আমার আম্মার কিছু খাস জমি ছিল। তো আমরা আমি তখন ব্রজমোহন কলেজে আমি ক্লাস 6 পর্যন্ত গ্রামের স্কুলে পড়েছি। ঢাকায় আসা যাওয়া করতাম, বারবার আসা যাওয়া করতে হতো। আব্বা যেহেতু এমএলএ ছিলেন ঢাকায়, নানা কারণে আমার আসতেই হতো। তারপর ক্লাস 7 থেকে 9 পর্যন্ত আমি আহমেদুল্লাহ গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করি। এটি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়। সেই সময় আমি জসিমউদ্দিন, আব্বাসউদ্দিন, আব্দুল আলীম, আমাদের যে মানে হিরো, এদেরকে দেখার সুযোগ পাই, এদের সান্নিধ্যে আসি। এটি আমার বিরাট একটা সৌভাগ্য বলবো আমি। এবং ওখানে খুব বেশি সিনেমা দেখতাম, পাঠ্য বই বিক্রি করেও সিনেমা দেখেছি। তার ফলে পরীক্ষার ফল খুব ভালো হয়নি, এই জন্য মানে হাফ ইয়ারলি পরে বের করে দেবে, তো বের করে দেওয়ার আগেই এবং হেডমাস্টার শামসুদ্দিন স্যার তুলনাহীন একজন শিক্ষাবিদ, অতুলনীয় শিক্ষাবিদ। তিনি বাবাকে বললেন, বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তো আমাকে নিয়ে যাওয়া হলো, ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হলো। আমি গ্রামে গিয়ে ঘুরি ফিরি, মানে একটু গ্রামটা চেনার চেষ্টা করি, কিন্তু স্কুলে তো পড়াবে না, আব্বা পড়াশোনা হবে না, আমি তো স্কুলের টাকা থেকে ফেরত দিয়েছি, কি করবো। তারপর যাই হোক মেট্রিক আমাদের করোনেশন হাই স্কুল, ওটার নাম ছিল করোনেশন হাই ইংলিশ স্কুল, তো সেখান থেকে 57 সালে পাশ করার পর তখনই জমিদারি চলে গেল, এবং আমার ফুপুর বাসায় জর্ডন রোডে বরিশালে আমি ব্রজমোহন কলেজে ভর্তি হলাম। এটি আমার জীবনে একটা অভিজ্ঞতা, বিরাট অভিজ্ঞতা, কোনো সন্দেহ নেই। এবং ব্রজমোহন কলেজ লাইব্রেরি, আমি তার নামটা ভুলে গেছি, এত অকৃতজ্ঞ। তপঙ্কর চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তীর বাবা, তিনি ছিলেন ওখানকার লাইব্রেরিয়ান। তিনি আমাকে বারবার এই বইটা পড়ছো, এই বইটা পড়ছো। আমি যখন গোড়া 3 দিন পরে ফেরত দিলাম, উনি অবাক, তুমি পরে ফেরত দিলা। উনি আবার জিজ্ঞেস করতেন, আমার কাছে কি যে ভালো লাগতো। আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
সবার লেখা প্রায় বলা যেতে পারে। বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, অজিত কুমার সেনগুপ্ত, উপন্যাস বলতে যা বোঝায় আমি সে সময় সব প্রায় সেই সময় জাপতে দিয়েছি, প্রায় শেষ। আর তরুণ লাইব্রেরি ছিল, তরুণ লাইব্রেরি থেকে আমি ওই সমকাল, এটা বসাতেই কিনতাম, উত্তরণ, এটা ঢাকা থেকে বেরোতো। সমকাল আমাকে কোলে পিঠে মানুষ করেছে, আমি সমকালের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই সেখানে আপনাদের কাছে। এবং আর দুটি পত্রিকা, চতুরঙ্গ হুমায়ুন কবির সম্পাদক, আরটা ছিল অনিল কুমার সিংহ বোধহয়, নতুন সাহিত্য, একটু বামদেশা। এই পত্রিকাগুলোর অবদান আমার উপরে অসম্ভব। কিন্তু আমার বন্ধুরা তখন জলসা, উল্টোরথ, সিনেমা জগৎ, এই জাতীয় পত্রিকাগুলো, ওই যে আমি পড়িনি তা না, ওখানে আমি অনেক নিমাই মন্ডল নাগের কি তার উপন্যাস, তারপর অনেকের উপন্যাস পড়েছি এবং মুসলমানি লেখাও পড়েছি সেখানে। মাধুরী আর কি বই পড়েছে, সচিন ভূমিকের লেখা। তো আমি তখনই আমি যখন আইএ পাস করে বেরোলাম, একটু ভালো রেজাল্ট হয়ে গেল এবং আব্দুল হাদি তালুকদার আমার দুলাভাই হন, তখন রেজিস্ট্রার ছিলেন ঢাকা ইউনিভার্সিটি। উনি আমার মাঠ দেখে বললেন যে তুমি তো স্কলারশিপ পাবে, তুমি কতদিন কষ্ট সৃষ্টে বড় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, কিন্তু কষ্ট সৃষ্টটা এরকম হলো যে আমাকে প্রায় 3টি টিউশনই করতে হলো। আমার ওই হাত পাতার অভ্যাসটা ছিল না, যে কারণে আমার টিউশনি করতে হলো, বেশ কিছু মাস, কয়েক মাস করতে হলো। তারপর স্কলারশিপ পেয়ে গেলাম, ডিপার্টমেন্টাল স্কলারশিপ পেলাম, তারপর ট্যালেন্ট স্কলারশিপ পেলাম একই সঙ্গে, এবং টিপে এর একটা স্টাইপেন্ড পেলাম। সব মিলিয়ে তো একটা ভালো মানে উৎপুটে গেরস্ত, একেবারে ভালো গেরস্ত। তো তখন আমি চাকরিতে ঢুকলাম। মোহাম্মদী প্রুফ রিডার আব্দুল গাফার চৌধুরী আমাকে ডেকে নিয়ে বললেন যে তুমি দেখো, মাসিক বেতন কত, 60 টাকা। আমি বোধহয় মাস 3 চাকরি করেছিলাম, তারপর উনি ওখান থেকে চাকরি ছেড়ে দিলেন এবং গিয়ে দেখি যে আমারও চাকরি আর নাই, অতএব আমার আর দরকারও হলো না, তখন আমি স্কলারশিপ পাওয়া শুরু করেছি। তো পাশ করার পরে মাঝখানে আমি আমেরিকান পিস কোর ভলান্টিয়ার, আমার ছাত্র জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমি বাংলা ডিপার্টমেন্টের ইলেক্টেড সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর আব্দুল হাই, ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মিসেস নীলিমা ইব্রাহিম, আমি জেনারেল সেক্রেটারি। আমি এবং মুজাদ্দেদ আমরা আহ্বায়ক হয়ে প্রথম, আমি জানি না তারপরে করেছি না, সপ্তাহব্যাপী বাংলা ভাষার উৎসব করেছিলাম একটা, এবং এটা 63-তে সেপ্টেম্বর মাসে বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। 61-তে রবীন্দ্র জয়ন্তী, শতবর্ষ, 62-তে ছাত্র আন্দোলন, 63-তে এই সম্মেলনটা, ভাষা সাহিত্য সম্মেলনটা বিপুল ইয়ে করেছিল একটা। এ নিয়ে ভাগ্য ভালো যে কয়েকজন লিখেছেন, আমি তো আর দেখিনি, কিছু কিছু লেখা হয়েছে। আনিস স্যার একটা বই সম্পাদনা করেছিলেন, আনিসুজ্জামান স্যার, তিনি নেই। স্যারের ইচ্ছে ছিল আর একবার এই বইটি বের করার। তো যাই হোক, তো আমি তখন ওই আমেরিকা এটা করার পরই রফিকুল ইসলাম স্যার এবং মুনির চৌধুরী স্যার এরা ঠিক করলেন যে আমি আমেরিকান পিস কোর ভলান্টিয়ারদের পড়াবো। বেশ, আমরা গেলাম। তখনকার আমলে 7 দিনে তিনি 8-10 দিন পড়ালাম, কুমিল্লা বার্ডে ছিলাম, এবং বেতন দিল আমাকে 500 টাকা। মানে কোথায় রাখি এতগুলি টাকা, সেই তো বিশাল ব্যাপার। তারপর এমএ পাস করার পরে যেদিন ইন্টারভিউ শেষ হলো, আমি বোধহয় ইয়েতে গেলাম, সেদিন তালেব ভাই, বাংলা ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, তালেব ভাই, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি আমাকে বললেন যে আমার এমনি ভাইজান ডাকতেন, যে ভাইজান, ব্রাহ্মণবাড়িয়া কলেজে একটা চাকরি খালি আছে, পদ খালি আছে। আমি আমার রুমমেট একটা কোট ছিল, সেই কোট গায়ে দিয়ে, ওই কোট আমরা সবসময় বিয়ে বাড়িতে গেলে পর ওই কোট গায়ে দিয়ে লাগতো, হাতে লাগতো, একটু বড় হতো কিন্তু মানিয়ে যেত আর কি। কোট গায়ে দিয়ে গেলাম, এবং আমাকে পেয়ে তো মানে অত বড় শিক্ষাবিদ আমার চোখে পড়েনি। আলী আজহার প্রফেসর, তিনি তখন প্রিন্সিপাল ছিলেন, তিনি আমাকে বললেন যে সকালে বাসায় আসবেন। তো তারপর দিন সকালে বাসায় গেলাম, উনি আমাকে বললেন, আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন।
আমি যখন চলে আসছি তখন উনি বলেন, দেখে বলেন, চৌধুরী সাহেব আপনার অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। আমি তখন চাকরির ওই আবেদন পত্রটি তার হাতে তুলে দিই। ওখানে আমি অনেক বছর ছিলাম, প্রায় 71, 72, 72 পর্যন্ত, 73 চলে এলাম। মাঝখানে আমাকে 71 সনে আমি চট্টগ্রাম ছিলাম মার্চে, মুন্সিগঞ্জে ছিলাম, বরিশাল ছিলাম, তারপর আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে একত্রে আমরা চলে গেলাম আগরতলা। আগরতলা থেকে পরে কলকাতা। কলকাতা আমরা একই সঙ্গে ছিলাম এবং সেখানে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিছু কবিতা, কথিকা এগুলো পড়লাম। আর হঠাৎ করে, তারিখটা আমার নিশ্চয়ই মনে আছে, অনেকেরই মনে থাকার কথা তারিখটা, 14ই আগস্ট 1971। এই ব্যাপার, আমি গেলাম, সেদিনই আমার হাতে একটা ইন্দ্রনীল পাথর দিল, আংটি, অনেক দাম, মানে ভারতীয় মুদ্রা প্রায় 900 টাকার মতো ছিল। ওটা ফেলে দেবে গাফার ভাই শালা হারুন। ফেলতে দিলাম না, আমি এত দামি পাথর ফেলে দেবেন আপনি, আমাকে দেন, আমি করি। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চাকরি পেয়ে গেল। আর তো শুট করেছে, সে সমানে লাভ হয় নাকি। তো জয় বাংলা পত্রিকায় যোগদান করলাম। জয় বাংলা করার পরে সবাই যখন চলে আসলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আমি থেকে গেলাম, জয় বাংলার বিশেষ সংখ্যাটা বার করতে হবে। মোরওভার ভাবি, she was carrying at the time, ইন্দিরা হলো করে 10ই জানুয়ারি কি 11ই জানুয়ারি মনে পড়ছে, যেদিন বঙ্গবন্ধু পেলেন বোধহয় তার একদিন দুদিন আগে পরে হবে। তারপরে হয়ে যাওয়ার পরে আমি ভাবিকে বললাম, ভাবি যখন ফিরে এলেন, ভাবিকে যখন বললাম যে ভাবি আমি এবার যাই বাড়িতে, আমি মায়ের এক ছেলে তো, আমার অনেক সহকর্মী মারা গেছেন, খুব লাগছিল। তো আমি চলে এলাম। চলে আসার পর তারপর আবার বাংলা ব্রাহ্মণবাড়ি কলেজে জয়েন করলাম। এর মধ্যে গাফফার চৌধুরী জনপদ বলে একটা পত্রিকা বার করবে, আমাকে খবর পাঠালেন যে আসাদকে আসতে বলো। আমি গেলাম, তুমি বললেন যে তুমি জয়েন করো। আমি তখন জনপদ পত্রিকায় জয়েন করলাম। সেই সময় আমার স্ত্রী, আমার কাজিন সৈয়দ আসাদুজ্জামান ইকবাল, ও একটা বাংলাদেশ অবজারভার কেটে বিজ্ঞাপন নিয়ে এলো যে বাংলা একাডেমি কিছু লোক নেবে। সবাই চিল্লাচিল্লি করলো যে তুমি একটা অ্যাপ্লাই করো। আমি একটা অ্যাপ্লাই করলাম, যথারীতি আমি গেলাম। যাওয়ার পর রফিক স্যার ছিলেন ইন্টারভিউ বোর্ডে, উনি অনেক ইন্টারভিউ নিয়েছেন, চলে যাচ্ছেন। উনি যাওয়ার সময় শুধু বললেন আসাদ আসছে, ওকে কিন্তু ছাড়বেন না, বলে উনি চলে গেলেন। বলার অপেক্ষা রাখেন না যে আমার চাকরি তো হবেই যাবে। একটু দরদাম করার চেষ্টা করলাম, বেতন নিয়ে একটু দরদাম করার চেষ্টা করলাম। 2014 ছিলেন সেক্রেটারি মাজহারুল ইসলাম, অত বড় মনের মানুষ। আমার স্ত্রী, আমার চাকরি যখন করি বাংলা একাডেমিতে, আমার মনে আছে আমার স্ত্রী গয়না চুরি গেল। উনি শুনে বললেন যে তুমি নেরুদার কয়েকটা কবিতা অনুবাদ করে একটা ভূমিকা লিখে দাও, বৌমার একটা গয়না করে। ভাবতে পারেন, এই হচ্ছে বাংলা মাজহারুল ইসলাম, পণ্ডিত মাজহারুল ইসলাম, কি বড় মনের মানুষ। তো আমি ওখানে ছিলাম অনেক বছর। তারপর মাঝখানে ফ্রাউ ডোরিস কোয়েটিং, জার্মান ডয়েশে ভেলে, ভয়েস অফ জার্মানির বাংলা বিভাগের প্রধান, তিনি ঢাকায় গেলেন। আমি বাহাদুর হোসেন খাঁকে আনতে গেলাম, কথাবার্তা বলতে গেলাম ঢাকা ক্লাবে। সেখানে তার সঙ্গে আলাপ হলো। এনায়েতুল্লাহ খান ছিলেন তখন প্রেসিডেন্ট। এনায়েতুল্লাহ খান আমার সম্পর্কে খুব করে বললেন, আর কানে কানে আমাকে বললেন আচ্ছা জার্মানিতে যাবে, এরকম চাকরি আছে। আমি কি চাকরি? বলছে গলাবাজি, রেডিও। হ্যাঁ। মহিলা আমাকে আবার বললেন যে পরদিন তুমি ইয়েতে আসো, কি বলে যে সোনারগাঁও হোটেলে আসো। তো গেলাম, তো লাউঞ্জে বসে চা খাচ্ছি। তারপর উনি বললেন যে তোমাকে তুমি এখন নিতে পারছি না, জুন জুলাই দিকে তোমাকে আমরা নিয়ে নেব। তারপরে দেখলাম যে জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল। আমি জার্মানিতে গেলাম, 3 বছর সেখানে ছিলাম। 85 এর জুলাই থেকে 87, 88 এর এই রাউন্ড অ্যাবাউট এপ্রিল দিকে আমার 3 মাসের ছুটি ছিল, ওগুলো বিক্রি করে দিয়ে চলে আসছি। আমি ওখানে কাটাইনি ছুটিটা, বিক্রি করে দিয়ে চলে আসছি। এরপর আবার বাংলা একাডেমি,
না, বাংলা একাডেমি থেকে আমি 2001-এ বোধহয় রিটায়ার করলাম, এবং গায়ে তো অনেক দাগ আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বই লিখেছি, সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু লিখেছি, শিশু কিশোরদের জন্য সুযোগ পেলে মুক্তিযুদ্ধের কথা বলি, গায়ে দাগের অন্ত নাই। তো তারপরও আমি কয়েক মিনিটের জন্য বাংলা একাডেমির পরিচালক হয়েছিলাম। সৈয়দ আনোয়ার হোসেন বরিশালে তার শাশুড়ি মারা গেছেন, তিনি সেখান থেকে চলে এসেছেন। তারপর আমাকে কাগজপত্র নিয়ে আমার রুমে আসলো বাংলা একাডেমির মাহবুব, অসম্ভব স্নেহ করতাম আমি, ইমদাদ ভাই ছাড়া। অ্যাকাউন্টসে ছিলেন, বললেন যে স্যার আপনি না করেন না। আমি তো কি, আমি 1 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য পরিচালকের লাভটা কি হবে? ওই বললেন যে স্যার প্রায় লাখ 30 টাকা বেশি পাবেন। এইটাতে শুনে আমার চোখ বেশ খুশিতে লাফাচ্ছে যে তাহলে তো লাখ 30 টাকা বেশি পাবো। অতএব আমি বাংলা একাডেমির পরিচালক জয়েন করলাম, সঙ্গে সঙ্গে বিদায় দেওয়া হলো আমাকে। এবং তারপর থেকে না, আমি আর কোথাও আর চাকরি করলাম না। তখন থেকে আমি নাম করা বেকার, বাংলাদেশ ঘুরে বেড়াতাম একটা সময়। তারপর যখন সুযোগ পেয়েছি, যেখানে যেখানে দেখেছে কোথাও বাদ রাখেনি, ইউনিয়ন, থানা, জেলা। আমার শুধু চাঁপাই নবাবগঞ্জে যাওয়া হয় না, 3 বার যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি নানা কারণে। নাগরিকের সঙ্গে ক্ল্যাশ হয়ে গেল, নাগরিক নাটক নিয়ে যাওয়ার কথা ছিল, নাগরিক নাটক নিয়ে যেতে পারেনি, আর ওরা অনুষ্ঠানটা বাদ দিয়েছে। 3 বারই আমার সঙ্গে নাগরিকের এরকম একটা ক্ল্যাশ হয়ে গেছে। তো এই আমি এছাড়া বাংলাদেশে কোনো জেলা বাদ নেই। আমি অবশ্য আমি চাঁপাই নবাবগঞ্জের উপর দিয়ে গেছি, চাঁপাই নবাবগঞ্জ থাকা হয়নি, আমার যাওয়া হয়নি, এটা আমার খুব প্রিয় জায়গা চাঁপাই নবাবগঞ্জ। আমি দেখি যদি আল্লাহ আল্লাহ করে সুযোগ পাই নিশ্চয়ই যাব। তো আমার তো চাকরি জীবনের কথা বললাম। স্যার, আমরা আপনার আমার মাথার ভেতর ছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনার কাছে গল্প শুনবো, কিন্তু আপনি সেই দিকটিও আমাদেরকে কাভার করে ফেললেন অলরেডি আপনার কথা বলতে বলতে। তো এইখানে একটি আমি সাহিত্য নিয়ে কথা বলতে চাই, যে আমরা দেখলাম যে 60-এর দশকে একঝাঁক তরুণ কবি বাংলা সাহিত্যকে, বিশেষ করে বাংলাদেশি সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিতে একটি আন্দোলন, সাহিত্য আন্দোলন গড়ে তুললেন। এবং সেটা আমি যদি শামসুর রহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, আপনি, সৈয়দ হক, এনাদের কথা বলি, তো এইটা কিভাবে সম্ভব হলো সম্মিলিতভাবে এতগুলো ভালো ভালো লেখক, কবি? এই আন্দোলনটা এখন তো আমরা দেখি না ওইভাবে, ওই সময় হঠাৎ করে এটা কিভাবে সম্ভব হলো? এটি আমার মনে হয় কোন পণ্ডিতকে প্রশ্ন করলে বোধহয় ভালো হতো। আপনি যেহেতু দেখেছেন, আপনি ছিলেন, আমি প্রত্যক্ষ, এদের মধ্যে প্রত্যক্ষ একজন। আমি একটু গোড়া থেকে বলি, আমি কেমন করে ভুলবো সুফিয়া কামালের কথা, আমি কিভাবে ভুলি আব্দুল কাদিরের কথা। তারা যেভাবে কাজ করে গেছেন, তারা যেভাবে রাস্তা তৈরি করে গেছেন, 40s থেকে ফরুক আহমদের কবিতার মধ্যে টিপলে পানি পড়ে না তো, পাথানো কবিতা, একেবারে ৮-৬ বাঁধা কবিতা। তবে আমার মনে হয়েছে ফরুক ভাইয়ের মতো অত বড় শক্তিশালী কবি, মানুষ যখন পুঁথি পড়া ছেড়ে দিয়েছে, তখন তিনি পুঁথি থেকে তার উপাদানগুলো নিচ্ছেন। এগুলো হয়তো আরো 60 বছর কি 100 বছর পরে এটার পুনর্মূল্যায়ন যখন হবে, তখন তাকে হয়তো, আমি জানি না, নিউ কলোনিয়াল যে সাহিত্য বা নিউ রোমান্টিসিজম ইত্যাদি যে নামগুলো দেওয়া হয়, হ্যাঁ, নব্য আধুনিকতা ইত্যাদি বলা হয়, তখন হয়তো এগুলি আসবে, যে পুঁথি থেকে উপাদান নিয়ে কবিতা লেখা। তো এদের একটা বিরাট অবদান আছে। এবং তারপর বাংলা ভাষার উপরে ফরুক ভাই যে ব্যঙ্গাত্মক কবিতাগুলো লিখেছে, তুলনা হয় না তো, কি গভীর দরদ সে লেখায়। এবং তারপরে
আমি কেমন করে ভুলবো আহসান হাবিবের কথা, আবুল হোসেন সাহেবের কথা, সানাউল হকের কথা। এরা এরা তো তখনকার দিনের সেই বিখ্যাত কবি 30-40-এর যুগের, এবং তারা বাংলা কবিতাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, এরা যখন সাহিত্য চড়া শুরু করলেন তখন তারা মোটামুটি একটু পায়ে জায়গা পেয়ে গেছেন। আমরা তো ফ্র্যাঙ্কলি স্পিকিং মোস্তফা, আমরা যখন সাহিত্য চর্চা করতে আসি তখন অলরেডি ঢাকায় পাকা রাস্তা হয়ে গেছে। যারা সাইকেল চালাতে জানতেন তারা অলরেডি সাইকেল চড়ে বসে আছেন, যারা মোটর সাইকেল চালাতে জানতেন তারা চালিয়ে গেছেন। আমরা পাকা রাস্তা পেয়ে গেছি। ততদিনে সাংঘাতিক গুরুত্বপূর্ণ কতগুলি ব্যাপার ঘটে গেল। সেটা হচ্ছে 48 সন থেকে বাংলা ভাষা আন্দোলন, 52-এর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গোটা বাংলাদেশকে বাংলা ভাষা ভিত্তিক জাতীয়তার ভিত্তিতে দাঁড় করানো, সে অসাধারণ ব্যাপার। 54 নির্বাচনের এখানেই থেমে নেই। আমরা দেখবো যে নির্বাচিত সরকারকে আইয়ুব খান তাড়িয়ে দিলেন। সেখান থেকে এই ছাত্র আন্দোলন ধীরে 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 কোথায় নিয়ে গেল, এবং 62-তে যে ছাত্র আন্দোলন, 62-র 1 ফেব্রুয়ারি হায়দার আকবর খান একা প্রেস ক্লাবের সামনে বক্তৃতা দিচ্ছে। ভাবা যায়? হায়দার আকবর খান রণ একা, মুগ্ধ হয়ে শুনতাম আমরা। আমাদের মধ্যে যে এত উত্তাপ আছে এগুলো তো জানা ছিল না আমাদের। সেই তারপরে আমরা দেখবো যে ধীরে 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 66-তে সে যখন 6 দফা আন্দোলন দিল তখন বাংলাদেশ কেঁপে উঠেছে, কাঁপলো সমানে। এবং 69-এর গণ অভ্যুত্থান, আগরতলা, তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা, সবকিছু মিলিয়ে 69-এর গণ অভ্যুত্থান যখন হয় তখন তো টকবক করছে। টাঙ্গাইল থেকে আসলেন রফিকুল ইসলাম খান, অনেকেই চিনতে পারবেন না এই নামে, রফিক আজাদ টাঙ্গাইল থেকে এলেন। তার অভিজ্ঞতা আছে প্রেসের, তার অভিজ্ঞতা আছে লেখালেখির। আমি তখন একটু একটু কবিতা লিখে একটু বিখ্যাত হয়ে গেছি, রুম্মার উপর একটা কবিতা লিখে খুবই বিখ্যাত হয়ে গেলাম। আর আমাকে তো কেউ বলেও না, আমি লিখিও না, আর আমি কি বা লিখি। তো রফিক আজাদ আসার পরে এই আমাদেরকে দিয়ে জোর করে রাখানো, একেবারে আমার রুমে এসে বসে আছে, আমার বিছানার উপরে বসে আছে, পা টিপে দেন একটা লেখা দেন, দেন একটা লেখা দেন, ধরেন কলম ধরেন। এতে রফিক আজাদ শুরু করলেন, স্বাক্ষর বেরোলো। স্বাক্ষর যখন বেরোলো হইচই পড়ে গেল, আমাদেরকে কি গালাগালি করা হলো। আমি কোনোদিন অশ্লীল কবিতা লেখার চেষ্টাই করিনি, ভাবিনি। আমাদের মধ্যে কেউ, 2-1 জন লিখেছেন হয়তো, অশ্লীল কবিতা বলবো না, মেয়েদেরকে নিয়ে লেখা। মেয়েদেরকে নিয়ে লেখা কি পাপ? প্রেমের কবিতা লেখা কি পাপ? এরকম এরকম কথা তো বলতেই পারি। তবে হ্যাঁ, ততদিনে আমরা অনেক সচেতন হয়েছি। 30-এর কবির পরে যখন ওখানে অলোকরঞ্জন দাশগুপ্ত এসেছেন, শঙ্কর ঘোষ এসেছেন, সুনীল শক্তিরা এসে গেছেন, বাংলা কবিতা তারাপদ রায়রা এসেছেন, বাংলা কবিতা পশ্চিমবাংলা নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। ওই অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু ওই জায়গায় দাঁড়িয়ে নেই, আর প্রেমেন্দ্র মিত্র ওই জায়গায় দাঁড়িয়ে নেই, অমিয় চক্রবর্তী ওই জায়গায় দাঁড়িয়ে নেই। এবং আমাদের সংগ্রামটা ছিল, এইবার আমি বলি, দু জায়গায়। কলকাতার সঙ্গে একটু লড়াই করার, যে কারণে আমাদের উচ্চারণটা শিখতে হয়েছে। আর একটা ছিল লড়াই করা পাকিস্তানের সঙ্গে লড়াই করা, প্রচন্ড ভাবে। আমি তো উর্দু কবিতা খুব পছন্দ করি। মেহেদী হাসান, নূরজাহান আমার অসম্ভব প্রিয় শিল্পী। আমি উর্দু গাজাল তো অন্ধভক্ত। সিনেমা কি যে পছন্দ করতাম, নীলো, সাবিহা এদেরকে, দিওয়া এদেরকে চিন্তা করা যায় না। তো সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। সিরাজুল্লাহ সিনেমা করলেন খানাটা, ভাবা যায় কোন ছাত্র ইয়েতে সূর্য সেন হলের, এস এম হলের 22 বার 24 বার দেখেছে সিরাজুল্লাহ। কেন? তার বিরুদ্ধে বাঙালির আশার কথাটা আছে। ভাষা আন্দোলনে তরুণরা, আমি বুঝতে পারি মোস্তফার কথার উদ্দেশ্যটা, তারুণ্যের একটা শক্তি থাকে। গাফর চৌধুরী যখন আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি লেখেন, তখন তার বয়স কত? 20 কি 21, সেকেন্ড ইয়ারের ছাত্র, আরো কম হবে।
আইএ সেকেন্ড ইয়ার, ঢাকা কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। সেখানে একটা লাইন আছে, ওরা এদেশের নয়। এই কথাটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1957 সালে কাকমারিতে বলেন, পাকিস্তান। ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ সৃজনশীল চেতনা, তারুণ্য যেটি অনুভব করেছেন, রাজনীতিতে তার প্রয়োগ হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে। এবং গোটা পৃথিবী তখন কাঁপছে সমানে। বিটলসরা এসে গেছেন খেলাতে, জন লেননেরা, বিট কবিরা এসে গেছে, কলকাতায় হাংরি জেনারেশন এসে গেছে। আমাদেরকে নাম দেওয়া হলো এক সময়, টেকে নিয়ে অবশ্য ভাগ্য ভালো, যে এংরি জেনারেশন। আমাদেরকে বলা হলো যে রাগী জেনারেশন। হ্যাঁ, আমাদেরকে সবাই গালমন্দ করেছে, মোটামুটি মন খুলে গালাগালি করেছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমি যেমন পল্লী গীতিদের মধ্যে ঢুকেছি, আব্দুল মান্নান সৈয়দ যেমন সুরিয়ালিস্ট কবিতার মধ্যে ঢুকেছে, রফিক আজাদ পদ্য প্রবন্ধ শব্দটি নতুন, মানে পদ্য কিন্তু প্রবন্ধ, পদ্যতে লিখছি আমি একটা বিশেষ টোটাল একটা কবিতা আমি লিখছি প্রবন্ধের মতো করে। The concept is absolutely new. আখতারুজ্জামান ইলিয়াস যখন লেখেন, নতুন একটা ঢং আসে তার লেখায়। তিনি খুব বিখ্যাত কথা সাহিত্যিক হিসেবে পরিচিত। কবিতা অভাবে লিখলেন না, অনুবাদ করলেন, ডিলান টমাসের কবিতা অনুবাদ করলেন। আমাদের মধ্যে অনেকেই ছিলেন তখন। ইমরুল চৌধুরীর কথা তো আমি অবশ্যই বলবো, সীতারাম ইমামের কথা অবশ্যই বলতে হবে। মোহাম্মদ রফিক রাজশাহীতে থাকেন, তিনি রিলকের কবিতা অনুবাদ করলেন। ভাবা যায় এগুলি ভাবা যায়? এগুলি তো আমাদের এই স্বাক্ষরের মধ্যেই হলো, 60s এর লেখকদের মধ্যে। এবং আমরা আসলে আমাদের পথটা আমরা ভালো পেয়েছিলাম। আমরা মুনির চৌধুরীর কাছে পড়েছি, আনিসুজ্জামানের কাছে পড়েছি, আহমদ শরীফের কাছে পড়েছি, প্রফেসর আব্দুল হাইয়ের কাছে পড়েছি, মোহাম্মদ মুনিরুজ্জামান, কাজী আমাদের বিখ্যাত কি বলবো, মোহাম্মদ মুনিরুজ্জামান স্যারের কাছে পড়েছি, আবু ইনাম মুস্তফা কামাল। বাংলা ডিপার্টমেন্টে এরকম স্বর্ণ, কাজী দিন মোহাম্মদ স্যারের মতো লোক, নীলিমা আপা, এরকম স্বর্ণোজ্জ্বল না আর কোনোদিন বাংলা ডিপার্টমেন্ট পাবে না, এরকম ব্যাস আর পাবে না। আমরা এদের কাছে পড়েছি। কাজে আমরা শুধু বাংলা পড়িনি, আমরা বাংলাদেশও পড়েছি, বাংলা ভাষা পড়েছি। বাংলা ভাষা পড়তে গিয়ে হাজার বছরের বাংলাকে অনুভব করার চেষ্টা করেছি, এবং আমাদের কবিতায় লেখাতে এসে গেছে। এবং আমাদের সামনে টার্গেট তো তখন বাধা হয়ে গেছে। বাধা হয়েছে কি, যে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, ঠিকানাটা স্পষ্ট হয়েছে। 50s এর দিকে ঠিকানাটা স্পষ্ট ছিল না, ক্ষোভ ছিল, রাগ ছিল পাকিস্তানের প্রতি ভীষণ। পাকিস্তানে ভাবা যায় 71-এ এই আমির আব্দুল্লাহ খান নিয়াজি, কে নিয়াজি কি বলেছিলেন, ইস হারামজাদি কওম কা নসল বদল दूंगा। বাঙালিদের সম্পর্কে বলছে, আমি এই হারামজাদি জাতির চেহারা পাল্টে দেব। বরং তার চেহারা পাল্টেছে। 93,000 সৈন্য নিয়ে, উড়োজাহাজ, যুদ্ধ জাহাজ নিয়ে, এতগুলি ট্যাঙ্ক নিয়ে, এতগুলো অস্ত্র নিয়ে, এতগুলো গোলাবারুদ নিয়ে হাঁটু গেড়ে যখন জগজিৎ সিং অরোরার সামনে মাথা নত করে সাইন করেন কি, আমরা যুদ্ধ অপরাধী, তার আগে রাফ ফরমান আলী তিনি বলছেন, ইস পাকিস্তান ইজ গ্রিন, আইল মেক ইট রেড। রাফ ফরমান আলী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছেন, গুনে গুনে বেছে 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 হত্যা করেছেন জামাতিদের সঙ্গে থেকে। জামাতির বলবো আমি, শিবিরের কথা বলবো, ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে বসে বসে। আজকে এগুলো, এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হয়েছে, এবং বেরিয়ে আসতে পেরেছি। ভাগ্যবান আল্লাহ রহমত যে আমরা, যে পাকিস্তানি সৈন্যরা অধিকাংশই মুসলমান, এখানে একটি হিন্দু ছিল না, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু বাংলাদেশে আমাদের মধ্যে কখনো এই চিন্তাটা আসেনি যে আমরা ধর্মকে একটা জায়গায় কিনে দেখছি। আমরা, এটি আমাদের একটা বড় ব্যাপার। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ভাষা তো এমনি, যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা অসাম্প্রদায়িক। এই ভাষাকে কেন্দ্র করে বাঙালি জাতিসত্তার বিকাশ। এবং বাংলাদেশ 96 এর পরে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসতো, তখন দেখা যাবে 1 বৈশাখ
কি বিপুল বিক্রমে পালিত হচ্ছে। আজকে পয়লা বৈশাখের এই শোভাযাত্রা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি ঘটনা। আজকে রাষ্ট্রভাষা বাংলা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, টরন্টোতে মোস্তফা আছেন এবং অন্যান্য যারা আছেন তারা সবাই জানেন। এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ভ্যানকুভারে রফিকুল ইসলাম, সালাম সাহেব এবং তার 7-8 জন অবাঙালি বন্ধু, ইউরোপীয় বন্ধু বান্ধব, তারা কি করেছেন, একটা জায়গায় নিয়ে এসেছেন। আজকে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারা চেষ্টা করেছিলেন আরো, এবং পৃথিবীর প্রায় 6,000-এর মধ্যে 3,500 ভাষা মাটিতে কাঁপছে সমানে, কখন মারা যাব কখন মারা যাব। তার একটা আশ্রয় খুঁজে পেয়েছে। আমি আর নাদিম একটু গেছিলাম, আমাদের জামাতা নাদিম ইকবাল, হ্যালিফ্যাক্সে গেছিলাম। সেখানে আমি আদিবাসীদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, এবং অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা। একজন আদিবাসীও তার নিজের মাতৃভাষার নাম জানে না, একটি বাক্য ওই ভাষায় বলতে পারে না। কাজেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাদের কাছে তো একটা রহমত হিসেবে এসেছে। আজকে এটি আরো প্রবলভাবে হওয়া উচিত আমি বলে মনে করি। আজকে এই জায়গাগুলো আছে, এবং আজকে পৃথিবীতে বাংলা ভাষা চতুর্থ, কেউ কেউ বলেন চতুর্থ, আমার মনে একটু বেশি হয়ে গেছে। আমার মনে হয় পঞ্চম, আগে ছিল শহীদুল্লাহ সাহেবের আমাদের 7ম স্থান ছিল, এখন পঞ্চম কি 6ষ্ঠ জায়গায় চলে এসছে। কিন্তু জাতিসংঘে এখনো বাংলা ভাষা সেভাবে স্বীকৃত না। কেন? আমাদের সেই রাজনৈতিক প্রভাবটা নাই যেটা আমরা খাটাতে পারি। আজকে সেই জায়গায় যেতে হবে আমাদের। আমার কাছে জানতে চাওয়া হচ্ছিল কবিতা। আমি কবিতা সম্পর্কে কি বলবো? আমি আল মাহমুদের একটা লাইন আমি পছন্দ করি, কত দূর এগোলো মানুষ কি এগিয়েছে না মানুষ পিছিয়েছে? কত পিছিয়ে গেছে মানুষ। কিন্তু এই কোভিড-19 এসে আমরা বরং একটু কাছাকাছি এসেছি, মানুষের একটু কাছাকাছি আসতে পেরেছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর যে যেখানে আছে সেই মানুষগুলো, আক্রান্ত মানুষগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি তাদের মঙ্গল হোক। স্যার, এই পর্যায়ে আমাদের মাঝে আপনার একটি কবিতা নিয়ে আসছে বৃষ্টি জামান। সে আমাদেরকে তখন সত্যি মানুষ ছিলাম এই কবিতাটি আবৃত্তি করে শোনাবে। বৃষ্টি। কবিকে আমার পক্ষ থেকে বিনম্র সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিমোহিত হয়ে আপনার কথা শুনছিলাম। তবে এই সুযোগে আমি একটু বলে রাখি, আর কখনো আপনার সামনাসামনি বসে আসলে বলা হবে না যে আপনি আমার অসম্ভব প্রিয় একজন কবি। আপনার কবিতা পড়ে আমি বিমোহিত হই। আপনার অনেক কবিতা আমি পড়েছি এবং আরো ভবিষ্যতে পড়তে চাই। যেমন আপনার তখন সত্যি মানুষ ছিলাম, সত্য ফেরারি, তারপর শহীদদের প্রতি, প্রথম কবি তুমি, প্রথম বিদ্রোহী, এগুলো আমার খুব অসম্ভব প্রিয় কবিতা। তো তার ভেতর থেকে আমি আজকে তখন সত্যি মানুষ ছিলাম কবিতাটি পড়বো। আমার কাছে মনে হয় কবিতাটি এই সময়ের প্রেক্ষিতে অনেক বেশি প্রাসঙ্গিক। এই জন্যই আমি এই কবিতাটি বেছে নিয়েছি পড়ার জন্য। আপনার অনুমতি পেলে আমি পড়তে চাই কবিতাটি। আমি একটু আগে জানতে চাই বৃষ্টির বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ি থেকে বলছেন না ঢাকা থেকে বলছেন? না, আমি এখন ঢাকা থেকে বলছি। ঢাকায় আমি আসলে মানে চাকরির জন্য আর কি ঢাকায় অবস্থান করছি, কিন্তু আমার দেশের বাড়ি হচ্ছে রাজবাড়ি। বাহ, মোস্তফার রাজবাড়ি, মাগুরা সব একেবারে ইয়েতে নিয়ে আসছে। কলকাতা, হুগলি। কলকাতা, হুগলি, একদম। আপনার খুব সুন্দর বৃষ্টি, খুব পছন্দ করলাম নামটা। ধন্যবাদ ঠিক আছে আপনাকে। বৃষ্টি, তুমি শুরু করো তাহলে। জি। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল একথাকে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার
স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প, বাহ, এখন আছি অল্প। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর লাগলো, খুব ভালো, খুব খুশি ধন্যবাদ। হয়েছে, খুব ভালো লাগলো। আমি আপনার সামনে বসে আপনার কবিতা পড়তে গিয়ে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। একটা হচ্ছে আমি খুবই ভীতি অনুভব করছিলাম, আর একটি হচ্ছে গর্ববোধ করছি যে আপনার সামনে বসে আপনার কবিতা পড়তে পেরেছি। খুব ভালো লাগলো, খুব ভালো পড়েছো, খুব ভালো পড়লে, খুব খুশি ধন্যবাদ, হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে বৃষ্টি, আমরা তোমার সাথে আবার কথা বলবো। আমরা আবার তোমার কবিতা শুনবো কোনো একটা অনুষ্ঠানে। সেই পর্যন্ত তোমাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবে। স্যার, এইখানে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, সাহিত্য কি বাধা না পেলে মোড় পরিবর্তন করে না? যেমন আপনারা 52 বা 69 বা 71, এমনকি 90-এর গণ অভ্যুত্থান, এই আন্দোলনগুলো আপনাদের জীবনে আপনারা পেয়েছেন, এবং ঠিক বাংলা ভাষায় আমাদের যেই সাহিত্য, কবিতা বলেন, উপন্যাস বলেন, কেন জানি এই 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 সময়ের ভেতরেই অনন্য একটা উচ্চতায় পৌঁছেছে। সো এই মোড়টা কি লাগে, মানে এই আঘাতটা কি দরকার হয় সাহিত্যের ক্ষেত্রে, মোড় পরিবর্তনের ক্ষেত্রে? আমি ঠিক এইভাবে বলতে পারবো না, তবে একটা গান আছে না, কখনটা চোখের জল ফেলেছো যে আমায় ভালোবাসবে, এই চোখের জল ফেলাটা খুব দরকার। Our saddest songs are those that tell of saddest thought. আমাদের সবচেয়ে সুইটেস্ট songs are those, আমাদের সবচেয়ে প্রিয় গান হচ্ছে আমাদের কষ্টের, দুঃখের চিন্তাগুলোকে নিয়ে যেগুলো লেখা। হ্যাঁ, সূরা আসরে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা লিল ইনসানি লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ কষ্টে আছে, প্রদেশের শপথ, মানুষ বড় কষ্টে আছে, কিন্তু তারা না, যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেন, যারা মানুষকে সৎ পথে, ভালো পথে, ভালো হকের জন্য যারা পরামর্শ দেন, ভালোর জন্য যারা পরামর্শ দেন, তারা না। মানুষ তো কষ্টে আছে, মানুষ যে কষ্টে আছে এ তো অধিকাংশ লোকের কবিতা পড়লে টের পাওয়া যায়। গোর্কি বলেছিলেন, অপমানিত না হলে মানুষ দেখবে কি করে? তুমি কি অপমানিত হয়েছো যে লেখো? এইভাবে গোর্কি সতর্ক করে দিয়েছে মানুষ। এই অপমান বোধ থাকতে হবে, দুঃখ বোধ থাকতে হবে, মানুষের জন্য দরদটা থাকতে হবে। এবং রাজনৈতিক আঘাতই তো বড় আঘাত না, সাংস্কৃতিক আঘাত কি কম? অর্থনৈতিক আঘাত কি কম? সামাজিক আঘাতগুলো কি কম? রবীন্দ্রনাথ গোড়া উপন্যাসটা লিখেছেন, মনে আছে? যে একটা বিড়াল এসে ভাত খেয়ে যায়, আমাকে থালা ছুঁড়ে ফেলে দিতে হয় না, একটা মানুষ যদি এসে ভাত খায় আমাকে তখন খাবারটা ফেলে দিতে হয়। এই জাত ছোঁয়াছুঁই, এই আচারের এগুলো মানুষকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, এবং সেখান থেকে বেরিয়ে এসছে প্রায় 500 বছর আগে। শুনো হো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কি সুন্দর করে বলতে পারেন তারা। ইউনিভার্সিটিতেও পড়েননি, ফিলসফিও পড়েননি, পলিটিক্যাল সায়েন্সও পড়েননি। নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের পুত। এখন হলে হয়তো একই মায়ের ঝিও লিখতে হতো, জেন্ডার ইস্যু তো এখন খুব বড় ইস্যু। কিন্তু চিন্তা করা যায় এই অনুভূতিটা কখন, মোগল আমলে না, হোসেন শাহী আমলের লেখা। ভাবা যায় কোথায় চলে এসেছি আমরা। সেখান থেকে আমরা কতখানি নিম্ন মানের হয়েছি, নিম্ন রুচির হয়েছি, যে মানুষকে পিটিয়ে মারি, কষ্ট দিয়ে মারি, গলা টিপে মারি, কালো বলে মারি, ধর্ম অমুক বলে মারি, আমার স্বার্থে আঘাত লেগেছে বলে মেরেই ফেলি একেবারে। বাংলাদেশের ধর্ষকদের কি হয়েছে, যে মৃত্যুদণ্ড, এটি আমাদের এখানে
বাংলাদেশে এই আইন হয়েছে। এটা বোধহয় পৃথিবীতে সৌদি আরবের পরে আমার মনে হয় না, ও কাতারে কিছুদিন আগে হলো, একেবারে সরাসরি প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে দর্শককে। তো হঠাৎ করে এগুলো একটু ভিন্ন চিন্তা না? মানুষের চিন্তার অনেক রকমের বিপর্যয় হয়। মানুষের চিন্তা রৈখিক না, একরৈখিক না, বহু রৈখিক। মানুষ এক চ্যানেলে চিন্তা করে না, বহু চ্যানেলে চিন্তা করে। এগুলোকে সমন্বয় করতে হয় এবং খুব কঠিন কাজটা, সহজ কাজ না এগুলো। তো আমি ওটা সত্য মানি যে রাজনৈতিক আঘাত না, রাজনৈতিক আঘাত না, যে কোনো আঘাত, যে কোনো অপমান, যে কোনো বেদনার সূত্র, শোক মানুষকে সৃজনশীল হতে সাহায্য করে, ছবি আঁকতে সাহায্য করে, পাথর কেটে কেটে ভাস্কর্য সৃষ্টি করতে সাহায্য করে, গান গাইতে সাহায্য করে, গান লিখতে সাহায্য করে, গানে সুর দিতে সাহায্য করে, নাটক করতে সাহায্য করে, সিনেমা করতে সাহায্য করে, গল্প উপন্যাস লিখতে সাহায্য করে, কবিতা লিখতেও সাহায্য করে। নিশ্চয়ই এই আঘাতের প্রয়োজনটা আছে আমি মনে করি। স্যার, বর্তমানে বাংলা সাহিত্যকে কোথায় দেখছেন? মানে বিশ্ব সাহিত্যে আমাদের সেই আধিক্যতাটা কেন নেই? মানে রবীন্দ্রনাথের পরে আমরা কেন ওইখানে পৌঁছাতে পারলাম না? আমাদের কমতিটা কোথায় হচ্ছে না কেন? অনেকগুলো কারণ রয়েছে। যে ভারতে খুব দুর্ভাগ্যজনক ভাবে ভারতে হিন্দি যতটা প্রভাব পড়া করে, রাষ্ট্রীয় সমর্থন পায়, নানা রকমের পায়, বাংলা সেরকম পায় না। এটি আমি দেখেছি, ওখানকার ক্ষোভগুলো দেখেছি। আমার মনে হয় প্রেসিডেন্ট ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তিনিও ক্ষোভ করেছেন নানাভাবে। আর বাংলাদেশে এটি খুব দুঃখের সঙ্গে বলি যে অনুবাদকই নাই। প্রফেশনাল যে পর্যন্ত প্রফেশনাল ট্রান্সলেটাররা না আসবেন, পেশাদার অনুবাদক যে পর্যন্ত না আসবেন, সে পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের সাহিত্য অন্য ভাষায় সেভাবে আদৃত হবে। স্যার, এখানে একটি কথা আমি বলতে চাই, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। সেটা হচ্ছে কি যে অনুবাদকের ভালো অনুবাদকের আমাদের অভাব, কিন্তু সাহিত্য মান কি আসলে বিশ্বমানের হচ্ছে কিনা স্যার, এইটুকু আমি যোগ করে দিলাম। বিশ্বমানের আমি বলি, পথের পাঁচালী বেরোনোর অনেক পরে ইউনেস্কো পথের পাঁচালীর ইংলিশ ট্রান্সলেশন করিয়েছিল। ইউনেস্কো করেছে, ভারতে কোনো প্রকাশক করায়নি। পদ্মা নদীর মাঝি অনুবাদ হয়েছে 1987-এ জার্মানিতে। তার আগে কি হয়েছিল? হয়নি। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরা কি ছোটখাটো লেখক নাকি? সৈয়দ ওয়ালি তিনি নিজে ফ্রান্সে ছিলেন, তিনি জানতেন যে মানে কতখানি শক্তি তিনি ধারণ করেন। আমাদের এখানে মুনীর চৌধুরীর নাটক চিন্তা করা যায়, কবর নাটকটার কথা ভাবা যায়, এটা কি অসাধারণ নাটক একটা। কি হয়েছে ট্রান্সলেশন হয়েছে। আমি এগুলি বলে লাভ নাই তো। এটা আমেরিকা থেকে, আমি মনে আছে নাওমি শিহাব নাই, আমেরিকান কবি, মানে আরব ওয়ার্ল্ডে জন্ম, কিন্তু আমেরিকা থাকেন, মারা গেছেন হয়তো। হ্যাঁ, হয়তো কেন মারা গেছেন, শিহাবের কাছে, শিহাব সরকার। তিনি আলিয়াং কবি, এরা গেলেন। ভাবা যায় মার্কিন দূতাবাসের ইউএসআইএস থেকে শুরু করে, কালচারাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কি পরিমাণ তার সৈয়দ আলী হাসান অনুবাদ করলেন, মোহাম্মদ মনিরুজ্জামান অনুবাদ করলেন, শামসুর রহমান অনুবাদ করলেন। এদের ভাবা যায়? ভাবতে পারেন বাংলাদেশে কাকে নিয়ে, কোন অ্যাম্বাসেডার কি কাজ কচুটা করেছে? দরদ থাকতে হবে তো, ভাষার জন্য দরদ থাকতে হবে, ভালোবাসার জন্য, দেশের জন্য একটু মায়া থাকতে হবে। এগুলো বলতে খুব খারাপ লাগে। এগুলো বলে না, মানে ওই নজরুল মতো অবস্থা হবে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে ওই মুখে, মুখ দিয়ে আবল তাবল কথা বলবে। নামার মতো একটা উপন্যাস, চিলেকোটার সেপাইয়ের মতো একটা উপন্যাস কয়টা হয়েছে?
সেলিনা হোসেনের উপন্যাসগুলো ধরেন, গায়ত্রী মন্ত্র, কি অসাধারণ উপন্যাস। শওকত আলীর উপন্যাস, সৈয়দ শামসুল হকের উপন্যাস, কি অসাধারণ উপন্যাস। হয়েছে অনুবাদ। ছোট গল্প আব্দুল গাফার চৌধুরী, সম্রাটের ছবি, হয়েছে কোথাও অনুবাদ? হয়েছে। একটি মাত্র বইয়ের অনুবাদ হয়েছে, সেটা হচ্ছে কি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। আমার মনে হয় বঙ্গবন্ধুর কারাগারের দিনগুলো রোজনামচাটাও অনেক ভাষায় অনুবাদ হবে। এখন কথা হচ্ছে যে সব ক্ষেত্রে রাষ্ট্র কি এইভাবে পেট্রোলাইজ করতে পারবে? সম্ভব হবে? আর অন্যান্য জায়গায় যারা বই প্রকাশনার ক্ষেত্রে যারা সরকারি উদ্যোগ, যেটা জাতীয় গ্রন্থকেন্দ্র কিংবা অন্যান্য প্রতিষ্ঠান, আমি একটু বলতে বাধ্য যে অধিকাংশ ক্ষেত্রেই তারা একটা বাজেট পায়, বাজেটের খরচ করে এবং কতগুলো রুটিন ওয়ার্ক আছে, রুটিন ওয়ার্ক করে। ভালো বিষয় স্টেপ নিতে হবে। তো সঠিক শ্রদ্ধার সঙ্গে বলতে হয়, তিনি একসময় এটার পরিচালক ছিলেন। তিনি কি করেছেন, নারায়ণগঞ্জে যে বইমেলা হচ্ছে সেখানে গরুর পিঠে কালো করে লিখে দিয়েছিলেন কি, আমি বই পড়ি না। সেই গরুটা যেখানে বইমেলা হচ্ছিল সেখানে গরুটা দাঁড়িয়ে আছে, কি গরুরা বই পড়ে না কিন্তু মানুষ বই পড়ে। কতগুলি দরদ, এগুলো তো ওই বেতনের উপরে নির্ভর করবে না, ইনক্রিমেন্টের উপর নির্ভর করবে, পদোন্নতির উপর নির্ভর করবে না, দরদ থাকতে হবে। তো বাংলা ভাষার উপর দরদ আছে কিছু? বাংলা নাটকের অবস্থা দেখেন এখন, টেলিভিশনে বা সিনেমাতে যে সংলাপগুলো হয়, লক্ষ্য করেছেন কি কি হচ্ছে এগুলো? এগুলো বাংলা। এগুলো তো 1971 কেন 1975-এর আগে আমরা কল্পনাও করতে পারি না এত বাজে বাংলা রেডিও থেকে বলবে, টেলিভিশন থেকে উচ্চারিত হবে, সিনেমায় যাবে। হ্যাঁ, দুই একটা কমেডি ক্যারেক্টার ছিল, তারা হয়তো দূষিত রক্ত এরকম একটা কমেডি ক্যারেক্টার, সিরিয়াস ক্যারেক্টার বলবে, এগুলো নিয়ে চিন্তা করার আছে। ঢাকায় এখন তো বিশ্ববিদ্যালয় কম না, অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, এডুকেশন মিনিস্ট্রি আছে, বিভিন্ন বাংলা একাডেমি ছাড়া অনেক একাডেমি, অ্যাসিটিক সোসাইটি গুলো আছে। এটা একটা একত্রিত একটা প্রয়াস নেওয়া দরকার, যে বাংলা ভাষা শেষ হয়ে যাচ্ছে। বাংলা ভাষা শেষ হয়ে গেলে থাকবেটা কি? বাঙালির উদ্ভবের বিকাশের ক্ষেত্রে বড় কারণটাই ছিল এই বাংলা ভাষা, যেখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এক জায়গায় এসেছিলাম, একত্রিত হয়ে বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। আজ সেই জায়গাটাই তো ভাঙছে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। স্যার, আমাদের অনেক কমেন্ট আসছে। এইমাত্র আমাদের কলকাতা থেকে দেবব্রত সিংহ, উনি অনেক বড় একজন কবি এবং সাহিত্যিক, উনি লিখেছেন, শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী মহাশয়কে আমার সশ্রদ্ধ নমস্কার। আমি একটু পরে এসেছি, তারপরও এই মাত্র আপনার যে উপলব্ধির কথা শুনলাম, খুব ভালো লাগলো। দারুণ বললেন আপনি, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমার মনে পড়ে যাচ্ছে যামিনী রায়ের একটা কথা। যামিনী রায় বলেছিলেন, শিল্পের জন্য একটা বিরোধ চাই। অজস্র অভিনন্দন আপনাকে। তো স্যার, এই পর্যায়ে আমরা দেবলীনা দাশগুপ্তর বাঁশিতে কাউকে ডাকিনি আপনার এই কবিতাটি আমরা শুনবো, তারপরেই আমরা চলে যাব আপনার কবিতায়। তো এখন আমরা দেবলীনার কবিতাটি শুনি। দেবলীনা। দেবলীনা, আপনি আপনার কবিতাটি আবৃত্তি করুন প্লিজ। আমি আবার একটা আমাদের অনেক কমেন্টস আসছে, সবাই শুধু আপনার কথা শুনতে চায়। দেবলীনা, আপনি শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, শুরু করি। আমার নিবেদন, বাঁশিতে কাউকে ডাকিনি, কবি আসাদ চৌধুরী। যতটা জানি আমি বাঁশিতে কাউকে ডাকিনি, সাঁঝের বেলা ঘর ছেড়ে অন্তত আমার জন্য কেউ ছুটে আসেনি বকুল বিছানো পথে। বড় আশা করে নীরবে সঙ্গোপনে আমি বরং গিয়েছিলাম সেই নিকুঞ্জ তলে। কেবল আমার ছায়াটি আমাকে বলেছিল,
ফুলের মালার জন্য বসে কেন, গাছের এত আয়োজন তোমারই জন্য। বিষণ্ণতার কানে কানে সে মন্ত্র জপলো, তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে। না, আমার ভুল হয়নি, আমি বাঁশিতে কাউকেই ডাকিনি। অনেকবার হাতে নিয়েছি বাঁশি, শুধু বাজাতে জানি না। ধন্যবাদ। ভারী মানে অভিভূত হলাম, ভারী সুন্দর দেবলীনা, এত ভালো আবৃত্তি করলেন, আমার মন ভরে গেছে। খুব সুন্দর আবৃত্তি করলেন, খুব পছন্দ করলাম, খুব ভালো লাগলো। আর আমি কোনোদিন এই কবিতাটা পড়িনি কোনোদিন, জানেন, অনেক অনেক, আমি কোনোদিন পড়িনি। আরে আমার কবিতাতে ভীষণ মন ছুঁয়ে গেল। না, না সত্যি খুব ভালো লাগলো। আহ, আমি এমনি একটুখানি কি বলবো, যে প্রেমের কবিতা টবিতা এগুলি হলে না একটুখানি লজ্জা লজ্জা লাগে এখন। লিখেছে তারপরে একটুখানি লজ্জা লাগে। এই কবিতা আমি সত্যি কোথাও পড়িনি, কোনো টেলিভিশন রেডিওতে না, কোনো অনুষ্ঠানেও না। কিন্তু আমার দেবলীনার আবৃত্তি শুনে মনে হলো যে আমি একটু পরে একবার দেখবো পড়ে। হয়তো ওর মতো তো সুন্দর পাবো না, কিন্তু পড়তে পারবো আমার মনে হয়, পারবো। আহ, কবিকে ধন্যবাদ। কবি ধন্যবাদ। কবিকে আমার নিমন্ত্রণ জানাই। আমার একদম বাড়ির কাছে কবির প্রিয় কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা। আপনি অবশ্যই আমাদের ইন্ডিয়াতে আসবেন এবং ঘুরে যাবেন আপনার প্রিয় কবি সাহিত্যিকের জন্মভিটাতে, এবং আমার বাড়িতেও। অনেক 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 প্রণাম, অনেক শ্রদ্ধা জানাই। ধন্যবাদ দেবলীনা। আমরা আহ, অপেক্ষায় থাকলাম আপনার আগামীতে আপনার সুন্দর কবিতা আবৃত্তি শোনার জন্য। সেই পর্যন্ত আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। একটি একটি প্রশ্ন করেই আমি এই আপনার আপনার কাছ থেকে কবিতাটি শুনবো। সেই প্রশ্নটা হচ্ছে যে, যেখান থেকে শুরু করেছিলেন লেখালেখি সাহিত্য করা, যেখান থেকে শুরু করেছিলেন, এত বছর লেখালেখি করার পর, এতটা পথ আসার পরে পেছনে তাকালে কি মনে হয় যে কতটুকু আসতে পারলেন, বা যেখান থেকে শুরু করেছিলেন, যেই আশা বা যেই বাসনা নিয়ে শুরু করেছিলেন, বাংলা সাহিত্য কতটুকু কতদূর আসলো? অনেকখানি, এগুলি বলে লাভ নাই। এগুলো আমরা তো বিচার করার চেষ্টা করি না। বাংলাদেশে এখন টেলিভিশনের ওই সিরিয়াল গুলো আছে, সেই সিরিয়াল গুলোতে সব বেলাল্লাপানা ইত্যাদি হয়, নানান রকমের। এগুলো দেখতে মানুষ খুব আনন্দ পায়। সেক্স চিরকাল পপুলার জিনিস, পলিটিক্স সবসময় পপুলার জিনিস, রিলিজিয়ান সব পপুলার জিনিস। এগুলোকে নিয়ে প্রধানত মানুষ যে একটা বড় ব্যাপার। হ্যাঁ, বাংলা সাহিত্যে শুধু এখানে এখন শুধু বাংলা, শিলচরে কমলা ভট্টাচার্যরা আত্মাহুতি দিয়েছিলেন, আরো 11 জন, মনে আছে? এগুলো উড়িয়ে দেওয়া যায় না। মাতৃভাষা তারা কি ভাষায় শিখবে স্কুলে, এটা নিয়ে করতে গিয়ে কমলা ভট্টাচার্য সহ আরো 11 জন মারা গেলেন, পরে আরো 2 জন মাস্তানদের হাতে বা গুন্ডাদের হাতে, বাংলা ভাষার জন্য। আগরতলাতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার অনেক আগে থেকে আগরতলা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এগুলি কি আকাশ থেকে আসে? এবং সেখানে যারা কাব্য চর্চা করেন, সাহিত্য চর্চা করেন, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের পশ্চিমবাংলার কবি, আন্দামানে আছেন আমার এক বন্ধু, আছেন গুজরাটে আছেন আমার এক বন্ধু, যারা বাংলা ভাষা চর্চা করছেন সেখানে, বিশাল ব্যাপার। এবং শুধু ওখানে কেন, এখানেও কি কম? এই যে আমরা কানাডাতে আছি, আমি জানি যে বাংলাদেশ সম্পর্কে কি গভীর মমতা নিয়ে এরা সাহিত্য চর্চা করে। এখানে না আছে প্রকাশক, না আছে একটা সম্পাদক, কি গভীর মমতা দিয়ে ভালোবেসে তারা সাহিত্য চর্চা করে যাচ্ছে। আজকে এই সাহিত্যের বিচারের বার আমি কখনো সমকালকে বিচারের একমাত্র মানদণ্ড মনে করি না। মহাকাল একটা আছে, নিষ্ঠুর সমালোচক, যা বাদ দেওয়ার একেবারে বাদ দেবে, সোনা দিয়ে বাঁধিয়ে রাখলেও ওটা ফেলে দেবে। আর আপনি কয়লা দিয়ে লেখেন, অঙ্গার দিয়ে লেখেন, তুলি দিয়ে লেখেন। চর্যাপদ পাওয়া গেছে কোথায়? নেপালে রাজ দরবারের লাইব্রেরিতে চর্যাপদের পুঁথি পাওয়া গেছে। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া গেল কোথায়? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ কোথায় পেলেন?
একটা ব্রাহ্মণের গোয়াল ঘরে পেয়েছেন, মাচার উপরে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রতি ছিল। বাংলা ভাষাকে আমরা আগে সম্মান করিনি। আগে হিন্দুদের ব্যাপারে কি ছিল পরিষ্কার ছিল, যেখানে যে বাংলা ভাষায় অষ্টাদশ পুরাণ, রামের চরিত্র এগুলো যদি শোনে রৌরবকে যাবে। মুসলমানরা মনে করতো আর আল্লাহ রসুলের কথা বাংলা ভাষায় বললে এটা কুফরি কালাম, বাংলা ভাষা কুফরি কালাম। বাঁ দিক থেকে লেখে বাংলা, কাফেররা লেখে বাংলা বাঁ দিক থেকে। জিন্না সাহেব পর্যন্ত এই যুক্তিটা শেষ পর্যন্ত দিয়েছিল। ভাবা যায় এটা? বাংলা উপন্যাস, বাংলা কবিতা, বাংলা গল্প অনেক দূরে এগিয়ে গেছে। আমি যোগ্য ব্যক্তি চাই। এবং বাংলাদেশে প্রকাশকদের মধ্যে আমি কি বলবো, আমি চিত্তরঞ্জন সাহা যে পয়লা বৈশাখ কোনো মতে গেল, দোসরা কি তেসরা বৈশাখে খামের মধ্যে টাকা পাঠিয়ে দিতেন। সময়ের ফরিদ, আমাদের বন্ধু ফরিদ আহমদ, উনি খামের মধ্যে টাকা পাঠিয়ে দেন। এরপর কয়টা প্রকাশক লেখকরে এইভাবে দেখেন? যত লেখক, পাঠক, প্রকাশক, এদের মিথস্ক্রিয়া, এদের রাসায়ন, এরপর তো সাহিত্য চর্চা হবে। এবং এখন তো টাকা থাকলেই বই বের করা যায়। আগে তো বই মানে রিভিউয়ারদের কাছে যেত, তারা মতামত দিতেন, তারপর সে বই প্রকাশিত হতো। এখন তো এই এডিটিং যে নাই, কি প্রচুর পরিমাণ বানান ভুল থাকে। ভাবা যায় এগুলো অমনোযোগিতা না, শুধু এগুলো হচ্ছে অবহেলার ফল, উদাসীনতার ফল। বাংলা ভাষাকে যদি শ্রদ্ধা করতো তাহলে কিন্তু এই অবস্থাটা হয় না। কতদিন পর, জীবন দাসের পর কতদিন পর আমরা আল মাহমুদকে পেয়েছি, কতদিন পর আমরা নীলমণি গুণকে পেয়েছি। আরে এগুলো তো হুড়হুড় হেলাল হাফিজকে পেয়েছি, হুড়মুড় করে পড়বে না। একটা ভাষাকে, একটা ভাষার সাহিত্যকে অপেক্ষা করতে হয় একটা বড় লেখকের জন্য, অপেক্ষা করতে হয়। সেই বড় লেখক যদি অবজ্ঞা নিয়ে মারা যান, বিনা চিকিৎসায় মারা যান, জি, সেই ভাষা কত দূর যাবে, কত দূর যাবে? জি স্যার, আপনাকে এক জিনিস না। জি স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে অনেক অনুরোধ এসছে আপনার কণ্ঠে একটি আবৃত্তি শোনার জন্য, এবং আমরা জানি একসময় সারা বাংলাদেশে আপনাকে শুধুমাত্র আপনার কবিতা শোনার জন্য, কবিতা আবৃত্তি শোনার জন্য আপনাকে নিয়ে যাওয়া হতো এবং প্রচুর দর্শক হতো। তো তারা এবং এখনকার মানুষ, এখনকার জেনারেশন আপনার কণ্ঠে আপনার খুবই বিখ্যাত কবিতা বারবারা বিডলারকে এই কবিতাটি আপনার কণ্ঠে শুনতে চাচ্ছেন, এবং এই কবিতাটির পরে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। স্যার, আপনি যদি একটু আমাদেরকে আপনার কবিতাটি আবৃত্তি করে শোনাতেন। অনেক অনেক ধন্যবাদ মুস্তফা। আমি সারা এই কবিতাটি বাংলার আবৃত্তি শিল্পীরা এত সুন্দর পড়েন, এরপর আমার নিজের পড়তে সত্যি একটু লজ্জা লাগছে, খারাপই লাগছে একটুখানি। তবু আমি আমার মেয়েও একটু ধমক দিয়ে গেল, আমার স্ত্রীরও একটু উৎসাহ আছে যে তুমি পড়ো। আমি এই কবিতাটা একমাত্র মানে আমার মনে আছে বনে পড়েছিলাম, আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায়, সেখানে 16ই ডিসেম্বর আমি পড়েছিলাম। এই কবিতাটি যখন লিখি তখন আমার চুল কালো ছিল, জানি বিশ্বাস করবে না অনেকে, সত্যি সত্যি চুলগুলো কালো ছিল, গোপ ছিল। 71 সনে আমি গোপটা রাখি, তার আগে গোপ ছিল না, ছিল, ফেলে দিতাম। তারপরে দাঁড়িয়ে এলো তো আরো অনেক পরে। এটা অক্টোবর মাসে আমি লিখেছিলাম। এখানে কিছু ফিগার আছে, যে ফিগারগুলো নিয়ে মাঝে মাঝে আবৃত্তিকাররা বিপদে পড়েন। তার কারণ বাংলাদেশে যে শহীদ যারা হয়েছেন তাদের সংখ্যা, বীরাঙ্গনাদের সংখ্যা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা বিভিন্ন সময়ে এখন একরকমের। আমরা অক্টোবর মাসে আমরা যে ফিগারটা পেয়েছিলাম সে নিয়ে লিখেছিলাম। আমি পড়ার চেষ্টা করি।
এই কবিতাটার নাম ছিল, প্রথমে ছিল হে বিদেশি ফুল, রবীন্দ্রনাথের একটা কবিতা থেকে নেওয়া। পরে আমি ওগো বিদেশিনী নামে পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যাই হোক, পরে এটা কিভাবে যেন বারবারা বিড়লাটকে হয়েছে, আমি রাখিনি। তো এই নামটাই বেশি পপুলার, পরিচিত হয়ে গেছে। আমিও শেষ পর্যন্ত এটাই মেনে নিলাম যে বারবারা ভিয়েতনামের বর্তমান অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার তো আটখলো হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর ছাঁট নিয়ে চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয়। অনুভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? তোমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা। তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুঘরকে দেখো, বিংশ শতাব্দীকে সেই কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাই বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুঝুতায় থেতলে দেয়। 2 মিলিয়ন ছবি কি দেখেছো বারবার? গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, মুখটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো, সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় দেখে এসো, ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। এটা আবৃত্তি শিল্পীরা অনেক সুন্দর আবৃত্তি করেন। স্যার অসাধারণ অসাধারণ আবৃত্তি আপনি করলেন। আচ্ছা, এবং স্যার আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনি দীর্ঘায়ু হন, সেই কামনা সবসময় করি। আপনি ভালো থাকবেন এবং আগামীতে আমরা আপনাকে নিয়ে আরো অনুষ্ঠান করব, আপনার অভিজ্ঞতা শুনবো, আপনার কথা শুনবো। আপনার কবিতার মতোই আপনার কথা আমাদেরকে মুগ্ধ করে। সেই পর্যন্ত সবাইকে শুভ অপরাহ্ন। এবং আমি মোস্তফা হক আশা করছি যে আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং সকলের পক্ষ থেকে আমি দেশবরেণ্য কবি আসাদ চৌধুরীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু কথা বলিনি এক মিনিট। সেটা হচ্ছে যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। যারা আবৃত্তি করে শোনালেন তাদের কাছে। মোস্তফা হক আমাদের বন্ধু মানুষ, তিনি কবিতায় খুঁজে পাই জীবনের আস্বাদন, এখানে আমাকে ডেকেছেন, আমি খুবই খুশি হয়েছি। আমার বন্ধু সিরাজ ইসলাম মুনির এই মাত্র জানালেন, আমার বন্ধু, তিনি কথা শিল্পী, রিসেন্টলি এসেছেন টরন্টোতে, তিনিও অভিনন্দন জানালেন। আর যাদের কাছে খারাপ লেগেছে তাদের কাছে করজোড়ে মাপ চাচ্ছি, মাফ করে দেবেন। কিন্তু যাদের ভালো লেগেছে তাদের কাছে তো কিন্তু কথা জানাতেই হবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের প্রতি আস্থা হারাবেন না, স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে থাকেন। মানুষ যা স্বপ্ন দেখে, মানুষ সেটা একদিন সেটাকে বাস্তবে রূপ দিতে পারে, অন্য কেউ পারে না, মানুষই পারে। স্বপ্ন দেখেন, স্বপ্নটাকে কখনো হাতছাড়া করবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।